out of n different factorial r. আমরা গতদিন পারমুটেশন করেছিলাম, সেগুলো দুটো চ্যাপ্টার পাশাপাশি থাকে, একটা চ্যাপ্টারের সঙ্গে একটা চ্যাপ্টারের একটা মানে সিমিলারিটিও আছে, ডিসিমিলারিটিও আছে। আমাদের সবগুলো কোথায় মাথায় রেখে করতে হবে। এখানে n অবজেক্ট থেকে আমরা r অবজেক্টকে অ্যারেঞ্জ করেছিলাম npr ওয়েতে, অর্থাৎ n ডিফারেন্ট অবজেক্ট থেকে r ডিফারেন্ট অবজেক্টকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়, কত রকম ভাবে সাজানো যায়, কত রকম ভাবে পারমিউট করা যায়, সেটা ছিল npr, এবং its formula was factorial n divided by factorial n minus r. On the other hand, what is it? It is the number of ways of selection. It is not permutation. It is the number of ways of combination. It is not permutation. It is not arrangement. It is selection. এটা কত রকম ভাবে সিলেক্ট করা যায়, সেই সংখ্যাটা হচ্ছে factorial n divided by factorial n minus r divided by factorial. দুটো ফর্মুলার সঙ্গে পার্থক্য কি? এই হচ্ছে একটা ডিফারেন্স, তুমি এখানে দেখতে পাচ্ছ। এটা দুটো আলাদা নোটেশন, এটার মিনিং হচ্ছে এই, এটার মিনিং হচ্ছে এই। এখন দুটো মিনিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এখানে একটা ফ্যাক্টরিয়াল আর এর ডিফারেন্স হচ্ছে। এবার চলো আমরা এই বিষয়বস্তুটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে সেটা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, অন দ্য বেসিস অফ প্রিভিয়াস ইনফরমেশন। প্রথমত আমরা পারমুটেশনের যে প্রথম ফর্মুলাটা যখন এস্টাবলিশ করেছিলাম, তখন যে সমস্ত তথ্য তোমার সঙ্গে তুলে ধরেছিলাম, সেই তথ্য তোলার জন্য আমরা কিছু কিছু এক্সাম্পল নিয়েছিলাম। সেই এক্সাম্পলটাকে আমি স্পেসিফিক হতে হবে, এবং যেই জায়গাগুলোকে তুমি কালার্ড করছো সেই জায়গাগুলো ডিফারেন্ট হতে হবে, এবং তুমি একই কালার মোর দেন ওয়ান্স ইউজ করতে পারবে না। ঠিক আছে? সেই শর্তে আমরা পড়েছিলাম যে এই 5টা ডিফারেন্ট কালার দিয়ে 3টা ডিফারেন্ট স্পেসকে কত রকম ভাবে কালার করা যায়, অর্থাৎ 5টা কালার থেকে যে কোনো 3টা কালারকে আমরা 3টা স্পেসে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি। আই রিপিট, ইন হাউ মেনি ওয়ে ইট ক্যান বি অ্যারেঞ্জড। সেটা ছিল npr, দ্যাট ইজ ইউর npr। সেই npr ছিল, অর্থাৎ তুমি বুঝতেই পারছো 5টা কালার 3টা স্পেস, নো কালার ক্যান বি ইউজ মোর দেন ওয়ান্স, তাহলে সেই কাজটা করা যায় npr ওয়েতে। সেটা ছিল আমাদের পারমুটেশন। আমি এখন বলতে চাই, যখন আমরা পারমুটেশন করেছিলাম তখন কিন্তু তার সাথে সাথে তার ভিতরে ভিতরে আমরা কিন্তু কম্বিনেশনও করে নিয়েছিলাম। এই জিনিসটা বোঝার জন্য লেটস থিংক দ্য সিচুয়েশন মোর প্র্যাকটিক্যালি। ফর দিস, আমরা যখন এরকম ঠিকই ঘটনাটা তুমি ভাবো তোমার সাথেই ঘটছে, তোমার বাড়িতে কোনো একটা ঘরে তুমি 3টা দেওয়াল তুমি রং করতে চাইছো, তো সেখানে পছন্দ অপছন্দ ব্যাপার আছে, তার জন্য রং কিনতে হবে এবং তারপরে পেইন্টার আনিয়ে রং করাতে হবে। তো এই পর্যায়গুলো আমরা কিভাবে করি? দেখো, প্রথমে আমরা কি করি, দোকানে যাই, একটা শপ যাই আমরা, সেখান থেকে আমরা 3টা কালার চুজ করি, যে কালারগুলো আমরা 3টা ওয়ালের জন্য লাগাবো। এরকম 3টা কালারের কন্টেনার আমরা প্রথম দিন দোকান থেকে বাড়িতে কিনে এনে রেখে দিই। পরের দিন সকালে যখন পেইন্টার আসে, উনি এসে বলে, তুমি এখানে যে কালারই নিয়েছো আমার বলার দরকার নেই, পেইন্টার তোমার কাছে থেকে ইনস্ট্রাকশন চায়, জানি ম্যাডাম বা স্যার, বা তোমাকে বলবো যে এখানে এই 3টা কালারকে আমি কোন ওয়ালে কোন কালার লাগাবো। অর্থাৎ তুমি বিষয়বস্তুটা ভাবো, এখানে দুটো ভূমিকা আছে না। প্রথম, আমরা নিজেরা যারা বাড়ির মালিক তারা দোকানে যাই, দোকান থেকে কালারের 3টা কৌটা কিনে আনি, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত পছন্দ, এবং সেই পছন্দসই কালারকে আমরা ওয়ালে পেইন্ট করতে চাই, এবং তবে কোন ওয়ালে কোন কালার পেইন্ট করবো সেটাও কিন্তু একটা বিষয়। তার মানে এখানে এই প্রক্রিয়াটা বেসিক্যালি দুটো স্টেপে হচ্ছে, 1 স্টেপ এন্ড 2 স্টেপ। প্রথম স্টেপে কি হচ্ছে, আমরা এই 5টা ডিফারেন্ট কালার থেকে 3টা কালারকে আমরা সিলেক্ট করি। ঠিক আছে? সিলেক্ট করি, ওদেরকে আমরা নির্বাচন করি, ওদের আমরা কম্বিনেশন করি। আফটার দ্যাট উই অ্যারেঞ্জ দ্য সিলেক্টেড কালার, দিস 3 সিলেক্টেড কালার ইন দিস 3 ডিফারেন্ট স্পেসেস। সো এইটাকে আমরা তখন কি করি, অ্যারেঞ্জ করি। ঠিক আছে? তার মানে তুমি বুঝতে পারছো এখানে সিলেকশন হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তাহলে এই পুরো প্রক্রিয়াটাকে কি আমরা কি বলবো, পারমুটেশন বলবো, অ্যারেঞ্জমেন্ট বলবো? হ্যাঁ। তাহলে এখানে আবার একটা পার্ট হিসাবে অ্যারেঞ্জমেন্ট কেন আসলো? কারণ আসলে কি জানো, যে 5টা কালার যে ছিল সেখান থেকে তুমি 3টা ওয়াল যদি রং করতে যাও, তাহলে সেই 5টা কালার থেকে তোমাকে তো অবশ্যই ডেফিনেটলি ইউ উইল হ্যাভ টু সিলেক্ট 3 and then সিলেক্টেড গুলোকে তুমি অ্যারেঞ্জ করবে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই কিন্তু পারমুটেশন ছিল। সিলেক্টেড জিনিসগুলিকে অ্যারেঞ্জমেন্ট, সিলেকশন এবং অ্যারেঞ্জমেন্ট মিলিয়ে কমপ্লিট প্রসেসটা ছিল পারমুটেশনের প্রসেস, এবং সেটা আমরা করেছি
সেখানে দেখিয়েছি যে 5টা কালারকে আমরা 3টা জায়গাতে মোট কত প্রকারে অ্যারেঞ্জ করতে পারি। ইট ওয়াজ 5p3 ওয়েতে অ্যারেঞ্জ করতে পারি, isn't it? So what is it? It is permutation. What is it? It is arranged these 5 different colors. Now here you see we have done the same thing but in different way in 2 stages. Let's do it separately. First, we will go to the shop and we will purchase. That means we will select. Purchase করা মানে সিলেক্ট করা। কেন পারচেজ কাদের করব? যেগুলো আমার পছন্দ, যে পছন্দসই জিনিসগুলোকে পারচেজ করা মানেই তো সিলেক্ট করা। সেই সিলেকশনটা আমরা করব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এখন কম্বিনেশন করছি, সেই কম্বিনেশন আমরা কি করি? নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন। হিয়ার ইউ সি দ্য ওয়ার্ড ইজ সিলেকশন। আমরা এখানে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি সেটা বের করছি না। আমরা এখানে 5টা রঙকে 3টে ওয়ালে কত রকম ভাবে লাগাতে পারি, কত রকম ভাবে বিন্যস্ত করতে পারি, কত রকম ভাবে পারমুট করি সেটা বের করতে পারছি। আমরা শুধু বের করতে চাইছি যে এই 5টা কালার থেকে 3টা কালারকে আমরা কত রকম ভাবে সিলেক্ট করতে পারি, অর্থাৎ এইখান থেকে এইখানে আমি কত রকম ভাবে আসতে পারি। এটা আমি জানি না এখন, এটাই আমি বের করছি। তো যে জিনিসটা আমি বের করছি, যার ভ্যালু আমি জানি না, সেখানে আমি ধরে নিলাম x. Suppose out of 5 colors, 3 colors can be selected or purchased in x ways. Okay, x রকম ভাবে তুমি এই কাজটা করতে পারো। So once you select or purchase the x different colors, or 3 different colors out of 5 different colors, now you can arrange these 3 different colors in these 3 different places. In how many ways? You see, it is very simple. 3 colors in 3 places. It is 3p3. That means factorial 3 ways. So you see, the whole process can be done in 2 different stages, and the first stage can be completed in x way, and for each one of x way, the second stage completed in factorial 3 ways. So as a whole, we can say the whole process that can be done in 2 different stages in how many ways? It is x into factorial 3 ways. On the other hand, আমরা জানি যখন আমরা পারমুটেশন করেছিলাম, it can be done in a single stage or single step বা single procedure। সেটা হচ্ছে 5টা জিনিসকে 3টা জায়গাতে 5p3 তে অ্যারেঞ্জ করা যায়। অর্থাৎ আমরা এই যে জিনিসটা করলাম, এই জিনিসটা এবং এই জিনিসটা দুটো কিন্তু সেম থিং। এখানে সিঙ্গেল স্টেপে, এখানে দুটো ডিফারেন্ট স্টেপে করেছি। কেন ডিফারেন্ট স্টেপে করেছি? দুটো স্টেপের মধ্যে এটা করা যাচ্ছে x ওয়ে, এটা করা যাচ্ছে ফ্যাক্টরিয়াল 3 ওয়ে। আমরা এই xটাকে বের করতে চাইছি। এই x মানে হচ্ছে কত রকম ভাবে আমরা 5টা কালার থেকে 3টা কালার সিলেক্ট করতে পারি। তুমি দেখো কোশ্চেনটা, যে n ডিফারেন্ট অবজেক্ট থেকে r ডিফারেন্ট অবজেক্টকে কত রকম ভাবে সিলেক্ট করা যায়। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু অ্যাজাম্পশন অর ক্যালকুলেশন অর হাইপোথিসিস, তুমি বলতে পারো যে x into factorial 3 will be equal to 5p3, কারণ 5p3 তো তোমার permutation of 3 colors out of 5 colors in these different places. আর here also the same case, তুমি এখান থেকে 3টা কালারকে তুমি সিলেক্ট করতে পারো x ওয়েতে। সেই x টা তুমি জানো না, সেই সিলেকশনের সংখ্যাই তুমি বের করবে, x বের করবে। and for each one of x way, মানে x তো একটা রকম না, এত রকম 5 রকম ভাবে 7 রকম ভাবে। তাহলে এই for each one of x way, the selected colors can be arranged in factorial 3. So in total how many ways can be done? X into factorial 3. So x into factorial 3 will be equal to 5p3. So what is the value of x? Your value of x is 5p3, means factorial 5 by factorial 5 minus 3, and it is factorial 3. And finally x becomes factorial 5 by factorial 5 minus 3 into factorial 3. Now look at here. What is NCR? As I write the expression for NCR as factorial n divided by factorial n minus r into factorial r. হ্যাঁ, তুমি একটু দেখো সিমেট্রিক্যালি ব্যাপারটা কি। NCR এর যে এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে n উপরে ছিল, সেই জন্য উপরে দেখো তার ফ্যাক্টরিয়াল n আছে। আর নিচে কি হচ্ছে, এখানে r ছিল, r এর ফ্যাক্টরিয়াল আছে, আর এই দুটো ডিফারেন্সের ফ্যাক্টরিয়াল আছে। মানে মোদ্দা কথা, NCR হচ্ছে উপরে যে n আছে, n এর ফ্যাক্টরিয়াল, নিচে r আছে, r এর ফ্যাক্টরিয়াল, আর এই দুটো ডিফারেন্সের ফ্যাক্টরিয়াল। তার মানে এক্সপ্রেশনটা দেখো, এখানেও কি আছে, এখানে আছে 5 এর ফ্যাক্টরিয়াল, নিচে আছে কি 3 এর ফ্যাক্টরিয়াল, আবার 5 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা নিশ্চয়ই 5c3, কারণ 5c3 তো হবে। দেখো না, তুমি এনসিআর থেকে ফলো করে তুমি যদি 5c3 কে এক্সটেন্ড করো, তাহলে এনসিআর থাকাতে ফ্যাক্টরিয়াল n হয়, 5c3 থাকাতে তাহলে ফ্যাক্টরিয়াল 5 হবে। আর নিচে কি হয়েছে, যা ছিল তার ফ্যাক্টরিয়াল আর এই দুটো ডিফারেন্সের ফ্যাক্টরিয়াল। এটা নিচে কি আছে, 3 ফ্যাক্টরিয়াল আর এই দুটো ডিফারেন্সের ফ্যাক্টরিয়াল, তাই তো আছে। তার মানে ইয়েস, ডেফিনেটলি देयर শুড নট বি এনি ডাউট যে ইট ইজ ইকুয়াল টু 5c3। নাও ইউ সি, আমরা এই প্রসেসটাকে এইভাবে দেখিয়েছি, বাট প্র্যাকটিক্যালি তাকে আমরা ডিনোট করেছি 5c দিয়ে, এর নোটেশন, এবং তার মিনিং হচ্ছে এটা এইভাবে ক্যালকুলেশন হয়েছে। এখানে আমি বোঝাতে চাইছি
যে দেখো এই থিওরেমের সাথে এই সিচুয়েশনটা কিভাবে সঙ্গতিপূর্ণ, আই মিন টু সে কিভাবে কোরিলেটেড। এখানে বলা হয়েছে নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ আর ডিফারেন্ট অবজেক্টস। ইউ আর গোয়িং টু সিলেক্ট আর ডিফারেন্ট অবজেক্টস, and in this particular example you are going to select 3 different colors. Same, r এর ভ্যালু হচ্ছে এখানে 3, here the value of r is equal to 3 different objects out of n different objects. হ্যাঁ ঠিক আছে, আর এখানে n হচ্ছে 5, অর্থাৎ এখানে 5টা ডিফারেন্ট কালার থেকে সিলেক্ট করছো। তাই তুমি সরাসরি এই সমস্ত বাহানাবাজি না করে তুমি যদি সরাসরি ফর্মুলাটাকে ফলো করো, আই থিংক দেন হোয়াট উইল ইউ সে, ইট ইজ NCR অর্থাৎ 5C3, and here also we obtain the same result but in different way. In this way I explain the fact. Now এই 5টা ডিফারেন্ট কালার আর 3টা ডিফারেন্ট স্পেস না দিয়ে, if I say suppose there are generally ধরো n different colors আছে and we are going to arrange r different places, r places. Now yes, I'm going to explain the same fact again in generalized form. এখানে n সংখ্যক ডিফারেন্ট কালার আছে এবং আমরা এই n সংখ্যক ডিফারেন্ট কালারকে r ডিফারেন্ট প্লেসে অ্যারেঞ্জ করতে চাই। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল অফ পারমুটেশন, যেহেতু n অবজেক্টের প্রত্যেকটি ডিফারেন্ট, r স্পেসেস এর প্রত্যেক, এখানে 3টা আছে, 3টা কাউন্ট করবে না, এখানে r স্পেস ধরছি আমি। তাহলে এই r স্পেসে এই n ডিফারেন্ট কালারকে কোন প্লেস কালার দিয়ে ফিল আপ করার জন্য একটা কালারকে মোর দেন ওয়ান্স ইউজ করতে পারবে না। এই কন্ডিশনে n কালারসকে r প্লেসে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়? NPR. What is it? It's a formula. It's a formula of permutation. It's a formula by which we will be able to know the fact that in how many ways 5 n different colors can be arranged in r places. Now we'll do the same thing but in different step or stepwise. What is it? First of all, for doing the same thing, we go to the shop and we purchase r colors, r different colors, আমরা choose করব, select করব, purchase করব। I don't know in how many it can be done. Actually, এটাই আমাকে বের করতে হবে। So let us assume the number of ways in which we can select r different colors for these r different places from these n different colors in x ways. And for each one of x way, now these r different colors can be arranged in these r different places in factorial r ways. Quite natural যে তিনটা জিনিসকে তিনটা জায়গাতে factorial 3 r different object কে r different place এ rpr অর্থাৎ factorial r way তে arrange করা যায়। So if I consider the same thing as we done it here in NPR way, in 2 different steps, one is selection and another is arrangements, then it can be done in another way, and that is equal to x into factorial r. So as per our assumption or discussion, what can we say? আমরা বলতে পারি that is equal to x into factorial r. So from here, if we calculate x, it will give you the number of ways of selection. এই x টা বের হবে, এই x টা হচ্ছে n different color থেকে r different color কে তুমি কত রকম ভাবে সিলেক্ট করতে পারো সেটাই বের করছি, and that x will give you NPR divided by factorial r, that is factorial n divided by factorial n minus r, এটা হচ্ছে NPR, নিচে হচ্ছে r, and a same thing is symbolized by NCR. So yes, your x is NCR. X means this is x, and this x means number of ways of selection of r different colors from n different colors. কালার কে ছাড়ো, তুমি কালার কে জেনারেলাইজ করে দাও, n ডিফারেন্ট অবজেক্ট থেকে r ডিফারেন্ট অবজেক্ট কে তুমি কত রকম ভাবে সিলেক্ট করতে পারো x ওয়েতে, and that x is equal to NCR. So here is the explanation of our first rule of combination. So I wait here for 30 seconds to know objects are there n, আর কটা অবজেক্ট সিলেক্ট করছো r, অর্থাৎ কয়টা অবজেক্ট সিলেক্ট করতে হবে এটা মেনশনড আছে, ঠিক আছে? ওকে, নাও we are going to prove or discuss our second theory. Our second theory was number 2. এখানে বলা হয়েছিল যে number of ways of selection of any number of objects from n
different objects is equal to 2 to the power n minus 1. Okay, now let me clarify you the fact how does it come. এটা কিভাবে এসেছে, কোত্থেকে এসেছে এবং এর পিছে এর পিছে যে ভাবনা চিন্তাগুলো আমাদের কাজ করাতে হবে, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, সেগুলি আমরা এখন বোঝার জন্য চলি। এখানে প্রথমে আমি বলতে চাই এই থিওরেমের সাথে প্রথম থিওরের মিলটা কোথায়, সিমিলারিটি কোথায়। প্রথম থিওরে এন অবজেক্ট ছিল, ওরা ডিফারেন্ট ছিল, এখানেও এন অবজেক্ট আছে, ওরা ডিফারেন্ট। কিন্তু প্রথম থিওরে বলা হয়েছিল যে এন অবজেক্ট থেকে আর অবজেক্টকে তুমি সিলেক্ট করছো, বাট এখানে বলা হচ্ছে এন অবজেক্ট থেকে তুমি কত অবজেক্ট সিলেক্ট করছো, ইট ওয়াজ নট মেনশন। দ্যাট মিনস আমরা এখান থেকে এন অবজেক্ট ছিল তো, তাই আমরা একটাও সিলেক্ট করতে পারি, দুটোও সিলেক্ট করতে পারি, তিনটাও সিলেক্ট করতে পারি, মোদ্দা কথা যতটা খুশি ততটা। যেমন 5টা অবজেক্ট যদি থাকে তাহলে এই ক্ষেত্রে n = যদি 5 হয়, তার মানে তুমি ধরে নাও যেখানে 5টা ডিফারেন্ট অবজেক্ট আছে, আমরা এখানে কি বের করছি, নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ n নাম্বার অফ অবজেক্টস। মানে তাহলে কি একটা অবজেক্ট, দুটো অবজেক্ট, বা তিনটা অবজেক্ট, বা চারটা অবজেক্ট, বা 5টার মধ্যে 5টা অবজেক্টই কত রকম ভাবে সিলেক্ট করা যায় সেই সংখ্যাটা আমরা বের করছি। দেখো, যেহেতু এখানে বলা হয়েছে যে 5টা ডিফারেন্ট, আমি n নিয়ে বলছি না, 5 দিয়ে বলছি। ধরো 5টা অবজেক্ট আছে, তোমাকে বললাম number of ways of selection of any number of objects from n is equal to 5. 5 objects is 2 to the power 5 minus 1. অর্থাৎ any number of object যখন বলবো 5টা অবজেক্ট থেকে, তখন তো তুমি কিন্তু একটা না একটা অবজেক্ট কিন্তু সিলেক্ট করতেই হবে, এবং মিনিমাম একটা তোমাকে করতে হবে, এবং ম্যাক্সিমাম তুমি সবগুলোই করতে পারো। 5টা আছে তো, তারপর তোমাকে একটা হলেও করতে হবে, বা দুটো করতে হবে, বা তিনটে করতে হবে, বা চারটা করতে হবে, অথবা সবগুলোই করতে হবে। মানে এই যে যতগুলো ওয়ে আউটের কথা বললাম, সবগুলো করা যায় মোট কত রকম ভাবে, এই সবগুলোর ক্ষেত্রে সিলেকশন কত রকম ভাবে সেটা আমরা বের করছি। সেটা বোঝার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তোমার কাছে এরকম 3টা ডিফারেন্ট অবজেক্ট আছে। আচ্ছা, প্রথমে আমরা এরকম থিওরিটিক্যালি বোঝাই যে ধরো আমি দুপুরে যা বুঝিয়েছি, ধরো আমার কাছে এই 3টা অবজেক্ট আছে। সাপোজ ইউ হ্যাভ এ প্যান, অ্যান ইঙ্কপট অ্যান্ড এ ম্যাচ বক্স। তুমি তোমার মামার, এখানে ডোন্ট, ইট নট এ ম্যাটার অফ ওয়ান, তুমি বুঝো তুমি তোমার মামার দোকানে গেলে। আমাদের সবাই কাছে মামার অবস্থানটা খুব আবদার করার মতো হয়, তাই তো? আমরা মামার দোকানে যদি যাই, যেমন আমি আমার মামার দোকান আছে, আমি যা খুশি, কাপড়ের দোকান, তুমি এখান থেকে যা খুশি নেয়, শার্ট নেবি নেয়, গেঞ্জি নেবি নেয়, প্যান্ট নেবি নেয়, শার্টের কাপড় নেবি নেয়, আমার যা খুশি আমি নিতে পারো। অনেক সময় নিজে এখন তো বড়, এখন লজ্জায় নেই না, আর আগেও ছোটবেলাও সেই লজ্জা কাজ করে। এটা এক ধরনের লজ্জা, এখন এক ধরনের লজ্জা। যাই হোক, আমরা কিন্তু মামার দোকানে মামা বলে নে না, তুই যা লাগে নে, ঠিক আছে? তুমি এরকম একটা সিচুয়েশন কল্পনা করো যে তোমার মামার দোকানে এরকম 3টা অবজেক্ট সাজানো আছে শোকেজের মধ্যে। তুমি মামাকে বললে মামা আমি ওইগুলি নেই, মামা কিন্তু খুশি হয়ে বলবে নে না নে। তো নে না নে, যা লাগে নিয়ে নে, যা লাগে নিয়ে নে। মানে ব্যাপারটা কি, মামার দোকানে 3টা জিনিসই আছে, মামা বললো তোমাকে যা লাগে নিয়ে নে। তাহলে তুমি কি করতে পারো? বলে কটা নেবো, একটা নেবো না, দুটো নেবো না, সবগুলি নেবো। তো তুমি একটাও নিতে পারো। তাহলে একটা জিনিসকে তুমি কত ভাবে নিতে পারো, ইউ থিংক ইট প্র্যাকটিক্যালি। খুব জরুরি ব্যাপারটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য। তুমি ইচ্ছা করলে কলমটা একটা জিনিস নেবো, ঠিক করেছো, সেই ঠিক করা থেকে তুমি একটা কলম নিতে পারো, একটাই নিবে অবজেক্ট, একটা ইঙ্কপট নিতে পারো, একটা ম্যাচ বক্স নিতে পারো। অর্থাৎ এই 3টে জিনিস থেকে তুমি একটা জিনিস, ওয়ান অবজেক্ট তুমি নিতে পারো 3 ওয়েজ, 3 রকম ভাবে নিতে পারো। এবার যদি বলো যে না, মানে আমি একটা নেবো, মামা বলেছে একটা নিয়ে কি করবো, একটু বেশি নিয়ে নেই, কি আছে, একটু লজ্জা লাগবে, নিয়ে নেই, কি আছে। তো সেই ক্ষেত্রে তুমি দুটো জিনিস নিতে পারো। তুমি বললে আমি পেন আর এটা নেবে, একটা ওয়ে। তুমি বললে পেন আর দেশলাই বাক্স নেবে, দুটো ওয়ে। তুমি বললে আমি দেশলাই বাক্স এবং ইঙ্কপট নেবো, 3টে ওয়ে। আর কিছু হতে পারে না। এবিসি, মনে করো 3টে অবজেক্ট এ বি সি, তুমি আইদার এবি নেবে, না হলে এসি নেবে, না হলে বিসি নেবে। অর্থাৎ তুমি দুটো অবজেক্ট, তুমি কিন্তু 2 অবজেক্টস তুমিও 3 ওয়েজে নিতে পারো। এবার তো এমনও হতে পারে মামা বলছে এত চিন্তা করে কি লাভ, নিয়ে নাও সব, মানে 3টা আছে 3টাই নিয়ে নেবো। তো এই 3টা অবজেক্ট থেকে তুমি সবগুলো অবজেক্ট কত রকম নিতে পারো, একরকম ভাবে নিতে পারো, ঠিক আছে? একরকম ভাবে নেওয়া যায়। এই 3টা অবজেক্ট থেকে সবগুলো অবজেক্টকে, মানে অল দ্য 3 অবজেক্টস ক্যান বি সিলেক্টেড অর পারচেজড অর চুজ ইন ওয়ান ওয়ে। তো দেখো, ইন হাউ মেনি ওয়ে ইট ক্যান বি ডান? 3 + 3 + 1 = 7 ওয়েজ। ব্যাপারটা কি, এই যে 7 ওয়েজ বের করছো, সেটা কি? সেটা হচ্ছে তোমার মামার দোকানে 3টা জিনিস ছিল, তুমি আমাকে বলেছো মামা আমি কিছু নেবো এখান থেকে, মামা বললো নে, যা খুশি তা নিয়ে নে। দ্যাট মিনস ইট ওয়াজ নট মেনশন হাউ মেনি অবজেক্টস আর টু বি সিলেক্টেড, বাট এইটা ঠিক আছে, তুমি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছো, মানে একটা না একটা কিন্তু নেবেই নেবে তুমি, ঠিক আছে? একটাও নেবে না এরকমটা হতে পারবে না, এটা মনে রাখতে হবে। তাহলে তুমি 3টা জিনিস যেহেতু আছে, একটা যেহেতু নিতেই হবে, তার মানে 3-এর বেশি নিতে পারবে না, 1-এর কমও নিতে পারবে না। বুঝানোর ব্যাপারটা, 3-এর বেশি হবে না, 1-এর কমও হবে না, যেহেতু 3টা অবজেক্ট আছে।
তো এই জিনিসটা তুমি কত প্রকারে করা যেতে পারে? টোটাল 7 ওয়েতে করা যায়। কেন 7? কারণ একটা অবজেক্ট তুমি 3 প্রকারে, দুটো অবজেক্ট তুমি 3 প্রকারে, আর একটা অল দ্য অবজেক্টস ইন ওয়ান ওয়ে। সো আলটিমেটলি 7 ওয়েতে আমরা নিতে পারি। সো লেটস ভেরিফাই দ্য সিচুয়েশন বাই দিস ফর্মুলা। আমরা এই ফর্মুলা দিয়ে এটাকে ভেরিফাই করি। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি একদম সত্যি সত্যি ভেবে আমরা আনসারটাকে 7 পেয়েছি। নাও লেটস ডু দ্য সেম থিং বাই ইউজিং দ্য ফর্মুলা। এই ফর্মুলা কি বলেছে? ফর্মুলা বলেছে সাপোজ দেয়ার আর n ডিফারেন্ট অবজেক্টস and the number of ways of selection of any number of objects out of n different objects to the power n minus 1. তার মানে যেহেতু তোমার কাছে 3টা অবজেক্ট ছিল, মামার দোকানে n is equal to 3. So according to your discussion with your mama, you can choose any one of them, any number of them, any one of them. Any number of objects in how many way? According to formula 2 to the power 3 minus 1. You see 2 to the power 3 হচ্ছে 8 minus 1 is equal to 7. So you see practically it becomes 7 and theoretically it also becomes 7. In this way, I just verify the formula by taking a particular example. Now let's see the explanation of the formula more dynamically. আমরা তাকে যদি এইভাবে চিন্তা করি, ধরো তোমার এখন মামার দোকান ছাড়ো, সাপোজ ইউ হ্যাভ 3 different objects. This is one object, this is another object, this is another object. Okay, so suppose you are directed to choose anyone না, বাবা ভুল বলছি, suppose you are directed to choose any number of objects from here. But you should keep it in mind the fact that all the objects are different. You see, we are bounded by the condition and different objects. প্রত্যেকটা অবজেক্ট কিন্তু ডিফারেন্ট, তার সাথে কোনো মিল নাই অ্যাপিয়ারেন্স। এবার এইরকম ক্ষেত্রে তোমাকে যদি এটা ডিরেক্ট করা হয়, ওকে ইউ চুজ এন নাম্বার অফ অবজেক্টস ফ্রম হিয়ার, সো ইউ ক্যান ডু দিস, মানে ইউ ক্যান ওবে দ্য ডিরেকশন ইন 3 different ways. Either you will choose one object, either you will choose 2 objects, either you will choose 3, that is all the objects. For this particular things, mind it, you are not directed to take a finite number of objects. তোমাকে বলা হয়েছে যে n different objects, এখানে 3টা different object থেকে যতটা খুশি ততটা অবজেক্ট থেকে, যেহেতু 3টেই আছে, যতটা খুশি মানে তুমি একবারে খুশি মনে যা খুশি করবে তা না, কিন্তু তোমাকে একটা নিতেই হবে, আর 3টা কিছু তো অসম্ভব। ঠিক আছে, তাহলে এখন আমরা এই জিনিসটাকে তোমাকে কিভাবে ভাবাচ্ছি দেখো। প্রথম হচ্ছে এই জিনিসটা আমরা কি করতে পারি? দেখলে তুমি হাতে নিলে এই জিনিসটাকে নিয়ে তুমি ভাবলে 3টা জিনিসই তোমার কাছে আছে, তুমি এগুলিকে কিভাবে নেবে তুমি ভাবছো। প্রথমে তোমার সামনে এগুলো এইভাবে ডিসপ্লেড আছে, ঠিক আছে। এখন তুমি মনে করলে একটা নিলে, ঠিক আছে না। আবার কি হয় অনেক সময় যে আপেল যখন বাঁচি দোকানদার থেকে কেনার জন্য, কমলা বাঁচি, বাঁচতে যেটা বেঁচেছি সেটাই আবার পাই, আবার দূর আর নাই থাক, কিন্তু এমনও তো ঘটনা হয় আমাদের সাথে। মানে আমিও তো পরশুদিন আপেল কিনতে গেলাম, বাইকটা নিয়ে গেলাম দোকানদারের কাছে, গিয়ে আপেল বাঁচতাম, আমার পছন্দ মতো একটা আপেল পাই না, কোথাও এখানে আমি এইভাবে বাঁচছি। একটা সময় আমি কিছু ধরলাম, নাও আপনার থেকে আর আপেল নিতাম না, ভালো লাগে না, আমার ভালো লাগে পছন্দ হইতাম। মানে আমি কিন্তু বাইক থেকে নেমে আমি আপেল কিন্তু সিলেক্ট করার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। এখন কত কেজি দিবেন, ইট ওয়াজ নট মেনশন, আমি বলিনি কত কেজি, আমি পছন্দ হলে 5 কেজি নেবো, আর পছন্দ হলে 1 কেজি 500 নেবো, আমার বাড়িতে আপেল দরকার। So under these circumstances 3টা অবজেক্ট আছে, তুমি এই অবজেক্টটা ইচ্ছা করলে তুমি নিলে, হাতে নিলে, হ্যাঁ, দেখলে জিনিসটা কেমন, কোয়ালিটি কেমন, নাম কমন, দেখে তুমি ভাবলে এটা কি নেবো না নেবো না। তোমার এই যে ভাবনা নেবো না সেই ভাবনার মানে সেই এক্সপ্রেশন, সেই ভাবনার মানে এক্সিকিউশন দুরকম ভাবে হতে পারে, তুমি নিতেও পারো নাও নিতে পারো। সো ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান মেক এ ডিসিশন অ্যাবাউট দ্য পার্টিকেল, অ্যাবাউট দ্য অবজেক্ট। You can make 2 types of decision about the object. Either you will take it or you will not take it. In this way, it can be done. So, it can be selected in 2 different ways, isn't it? Selected বলছি, কিন্তু তার মানে বলছে আর তুমি বললে সিলেক্টেড, তাহলে তো এখানে তো আমি সিলেক্টেড করলাম না, এমনও তো কেস হতে পারে নাকি? হ্যাঁ, আরে বাবা, আমি এটা নেইনি মানে অন্য আরেকটা নেবো, ঠিক আছে। এটা নেইনি, আমি অন্য আরেক রকম ভাবে নেব। এটা নিতেও পারি, এটা 2 রকম ভাবে হচ্ছে কেন দেখো, এটা আমি নিতেও পারি নাও নিতে পারি। এটা নেইনি মানে কোনটা নেবো, অন্য কিছু একটা নেবো হয়তো, বা সেই জন্য এটা ছেড়ে দিয়েছি। তার মানে এটা নেওয়াটা কিন্তু একটা ঘটনা, আর এটা না নেওয়া কিন্তু একটা ঘটনা, ঠিক আছে। তুমি ব্যাপারটা বুঝো, একটা জিনিস নেবে, তুমি এটা নিলে, এটা না নিয়ে এটা নিলে, তাহলে কি কোনো ওয়ে আউট হলো না? এটাও তো ওয়ে আউট, তুমি একটাই নিলে, কিন্তু এটা না নিয়ে এটা নিলে। এটা যে নিলে না, এটা নেওয়াও তো যেত, তো নেওয়া গেলে কি হতো, এটাই নিতে, আর এটা না নিলে এটা নেবে। তার মানে এটা যে নিচ্ছ না সেটাও কিন্তু একটা ঘটনা, সেটাও কিন্তু একটা ওয়ে আউট, সেটাই আমি বলতে চাইছি। তার মানে এই জিনিসটাকে তুমি কত রকম ভাবে নিতে পারো, 2 রকম ভাবে নিতে পারো। শুনলে কেমন লাগে, নিতে পারো, ঠিক আছে।
আমি বলেছি একদিন স্ট্রিক্ট নো বিল, দোয়ালে যে লাগায় অনেক সময় কোনো বিজ্ঞাপন লাগাই দেন না, ইট ইজ অলসো বিল। ঠিক আছে, আমি যে বলবো এটা যে নিচ্ছি না সেটাও কিন্তু একটা ওয়ে আউট। ঠিক আছে, যাই হোক এই জিনিসটাকে আমরা দুরকম ভাবে নিতে পারি, আমি নিতেও পারি নাও নিতে পারি, ছেড়ে দিলাম। তারপর আমি নেক্সট পার্টিকেল দিয়ে গেলাম, তারপরে গিয়ে দেখলাম কি আছে আমার কাছে, এইটা। এবার আমি এটা নিতেও পারি নাও নিতে পারি, অর্থাৎ এই জিনিসটা নেওয়া এবং না নেওয়া এই সিদ্ধান্ত দুরকম ভাবে নিতে পারি। এটা নিতেও পারি নাও নিতে পারবেন, ধরো নেই নিয়ে আমি রেখে দিলাম। নেক্সট আসলাম এইটার দিকে। তো এখন যদি বলি এটা নিতেও পারি নাও নিতে পারি, তাহলে এটাও কত রকম ভাবে হলো, 2 2 2, প্রত্যেকটা আমরা 2 এতে সিলেক্ট করতে পারি। সো আলটিমেটলি ইন হাউ মেনি all of them can be selected 2 into 2 into 2, অর্থাৎ 2 কিউব হইতে। এখানে খেয়াল করো, এই যে 2 কিউব হচ্ছে 8, কিন্তু আনসারটা হচ্ছে 2 to the power n minus 1। এখন আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা ভালো করে বোঝো। সেটা হচ্ছে এই যে n ডিফারেন্ট অবজেক্ট আছে, সরি এই যে একটা সিঙ্গেল অবজেক্ট আছে, তুমি বলছো কি এটা নিতেও পারো নাও নিতে পারো, মানে সব ক্ষেত্রে কিন্তু একটা নাও নিতে পারো নাও নিতে পারো নাও নিতে পারো একটা লাগে আছে। কিন্তু আমি কি বলেছি, 3টা অবজেক্ট থেকে যতটা খুশি এতটা অবজেক্ট, মানে কি একটা অবজেক্ট তোমাকে নিতেই হবে, একটা অবজেক্ট তোমাকে নিতেই হবে। তার মানে এখানে যে 2 into 2 into 2 এর মধ্যে কি আছে, একটা নিচ্ছ, দুটো নিচ্ছ, 3টা নিচ্ছ, কোনোটাও নাও নিচ্ছে, এটাও কিন্তু লুকিয়ে আছে এর মধ্যে। কারণ এটা দুরকম কেন হয়েছে, এটা নিচ্ছ না তাই এটা নিচ্ছ না, তাই এটা নিচ্ছ না তাই। তার মানে এই জিনিসটা দুরকম ভাবে নেওয়া যায়, একটা নিতেও পারি একটা নাও নিতে পারি, এটা নিতে পারি নাও নিতে পারি, নিতে পারি নাও নিতে পারি। তো এরকম ভাবে সবই যদি আমি না নেই, অর্থাৎ কাউকে যদি না নেই, অর্থাৎ কেউকে মানে একটা অবজেক্ট দিলাম না, সেই জিনিসটা কত প্রকার হতে পারে, অনলি ওয়ান। ইউ নো যে তাদের মধ্যে আমি একটাও নেব না, সেই জিনিসটা কত প্রকারে হওয়া যায়, ওয়ান ওয়েতে। এটা কি হতে পারে না, তাহলে এটা কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। তাই আমরা 2 to the power 3 minus 1 করছি। কেন 2 to the power 3 minus 1 করছি, -1 করে এটা এনশিওর করছি, এটা নিশ্চিত করছি যে আমি একটা না একটা অবজেক্ট নেবই নেব। কেন, কারণ এই 3টা অবজেক্টের মধ্যে একটাকেও নেব না, যা নেব না। এই কাজটা কত প্রকারে করা যায়, ওয়ান ওয়েতে করা যায়। এটা করা যাবে না, কেন, কারণ অ্যাজ পার কন্ডিশন তোমাকে 3টা অবজেক্ট থেকে এনি নাম্বার অফ অবজেক্ট কত রকম ভাবে সিলেক্ট করতে পারো সেটা বের করতে হবে। এনি নাম্বার অফ অবজেক্ট মানে একটা অন্তত নিতেই হবে, তার মানে একটাও নেবে না, এটা হবে না। একটাও নেবে না কত প্রকার হয়, এক প্রকারে। এটা যে হবে না, এটা যে করতে পারবে না, এর জন্য টোটাল থেকে -1 সাবট্রাক্ট করা হয়েছে। বুঝতে পেরেছো, দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য ফ্যাক্ট। এখন যদি এখানে n ডিফারেন্ট অবজেক্ট থাকতো, এরকম করে যদি আমার কাছে n ডিফারেন্ট অবজেক্ট থাকতো, তাহলে আমার আনসারটা কি হতো, এটাকে আমরা নিতে পারি নাও নিতে পারি, এটা নিতে পারি নাও নিতে পারি, এটা নিতে পারি নাও নিতে পারি, এটাও নিতে পারি নাও নিতে পারি, প্রত্যেকটা 2 রকম ভাবে নেওয়া যায়। তার মানে ইন টোটাল আমরা যদি বলি এই n অবজেক্টকে যদি আমরা ধরে নেই, এখানে n ডিফারেন্ট অবজেক্ট ছিল, তাদের থেকে যতটা খুশি এতটা অবজেক্ট আমরা কত রকমের 2 to the power n ওয়েতে নিতে পারি। দেন -1 কেন করছি, টু এনশিওর দ্য ফ্যাক্ট that we are taking at least one object, আমাকে অন্তত একটা না একটা অবজেক্ট নিতে হবে। তার জন্যই বা -1 কেন, কারণ একটাও নেব না, এই কাজটা একরকম ভাবেই করা যায়, সেটা আমি করবো না, সেটা এনশিওর করার জন্যই কিন্তু আমরা এই -1টা দিয়েছি। নাও ইউ টেল মি, ইজ ইট মানে ক্লিয়ার টু অল অফ ইউ নাও অর নট? Yes, sir. Yes, sir. Yes, sir. থিওরাম নাম্বার 3 তে ছিল if all the objects, in number 3, if all the objects are not different, Kalka Shaka are not different, that is if P objects are of first kind, Q objects are of second kind, and R objects are of third kind, then number of ways of selection of the word is selection, number of ways of selection of any number of objects is equal to P plus 1, Q plus 1, R plus 1 minus 1. তোমাদের কিন্তু লিংক অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর এবং 3 নম্বর থিওরেম। 2 নম্বর এবং 3 নম্বর থিওরেমের মধ্যে মূলত ডিফারেন্সটা কি ছিল? 2 নম্বর থিওরেমে n অবজেক্ট ছিল, এখানে
কিন্তু প্রত্যেকে ডিফারেন্ট ছিল। বাট হিয়ার দ্য অবজেক্টস আর নট অল ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। 2 নম্বর থিওরেমের সাথে 3 নম্বর থিওরেমের মিলটা কোথায়? 2 নম্বর থিওরেমে আমরা কতটা অবজেক্ট সিলেক্ট করছি, ইট ওয়াজ নট মেনশন, ইট ওয়াজ আ ভেরিয়েবল এনি নাম্বার অফ অবজেক্টস। এখানেও আমরা নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ এনি নাম্বার অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু p+1 q+1 r+1 -1। সো ডিউরিং আমরা এখান থেকে শুরু করব আমরা আলোচনা, এটা শেষ করতে করতে আমাদের সেকেন্ড সেশন আমাদের লেগে যাবে 10 মিনিট সময় নেবে না, ঝটপট জয়েন করে ফেলবে। তো আমি এখানে বলছি আমার কাছে প্রত্যেকটা অবজেক্ট ডিফারেন্ট না। তাহলে আমরা একটা সিচুয়েশন ধরি, ধরো আমার কাছে এরকম এমনিতে 10টা অবজেক্ট আছে, n = 10 ধরে নিলাম, 10 অবজেক্টস আর দেয়ার, বাট অল অফ দেম আর নট ডিফারেন্ট। সো আমরা প্রথমবারের মতো এক্সাম্পল নিচ্ছি। সাপোজ সেখানে 5টা রসগোল্লা আছে, 3টা সিঙ্গারা আছে, আর 2টো তোমার সন্দেশ আছে। টোটাল আমার কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ দেয়ার আর 3 কাইন্ডস অফ অবজেক্টস। ফার্স্ট কাইন্ডের আছে 5টা, সেকেন্ড কাইন্ডের আছে 3টা, এন্ড থার্ড কাইন্ডের আছে 2টো। তাহলে তুমি ব্যাপারটা একটু ভাবো যে আমি তোমাকে একটা প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে বোঝাই যে ধরো স্মার্ট জেল কলম দেখেছো তো? স্মার্ট জেল কলম নিশ্চয়ই দেখেছো। স্মার্ট জেল কলম গুলো প্যাকেট 5টার করে প্যাকেট থাকে। তোমরা কিনো, মার্কেটে যাও, দেখো, তোমাদের এগুলো এক্সপিরিয়েন্স আছে। সেই 5টা কলমের প্যাকেট থেকে যদি বলো আঙ্কেল ব্লু কালারের, আঙ্কেল আমাকে ব্লু কালারের 2টো পেন দেন, আঙ্কেল কি করবে? প্যাকেটটা বের করবে, কি কালার? ব্লু কালার, এইটুকু জিজ্ঞেস করবে, আর কিছু না। নে 2টো কলম, এইভাবে 2টো কলম দিয়ে দেবে। তুমি কি বলবে আঙ্কেলকে আমাকে এটা না এটা দাও, এটা না ওই 2টা দাও, ওই 2টা দাও? বলবে না। কেন বলবে না? কারণ সবগুলি কলম দেখতেই তো কিরা একই রকম। সেখান থেকে এই 2টা দেওয়া যে কথা, এই 2টা দেওয়া একই কথা, এই 2টা দেওয়া কিন্তু একই কথা। ঠিক আছে? তার মানে এখানে কিন্তু সিলেকশন বা বাছাবাছি বা পছন্দের কোনো ব্যাপার নেই। অন দা আদার হ্যান্ড এরকমও কিছু কলম আছে, আমার কোম্পানির ব্র্যান্ড বা নামের কথা মনে নেই, সেখানে একটা প্যাকেটে 5টা কলম পাওয়া যায়, কিন্তু ওদের কালার আবার ডিফারেন্ট থাকে। ঠিক আছে? একই কোম্পানির কলম একসঙ্গে অনেকগুলো মাল্টি কালার থাকে। অর্থাৎ একটা গ্রিন, একটা ব্লু, একটা ব্ল্যাক, একটা রেড, আর একটা একটু মানে অরেঞ্জ কালারের থাকে। ঠিক আছে? তো এখন যদি দোকানদারকে বলো যে আঙ্কেল আমাকে এখান থেকে 2টো কলম দাও, আঙ্কেল নিশ্চয়ই জিজ্ঞেস করবে কোন 2টো দেবো। তখন কিন্তু বাছাবাছি ব্যাপার আছে, আঙ্কেল গ্রিন আর রেডটা দাও, আঙ্কেল গ্রিন আর ব্লুটা দাও, আঙ্কেল ইয়েলো আর এটা দাও, এরকম থাকবে না ব্যাপারটা। তার মানে স্মার্ট জেল কলমের প্যাকেট থেকে যদি তুমি মনে করো যে এখানে 2টো কলম চুজ করবে, সেটা কিন্তু একরকম ভাবেই করা যায়। কারণ কোন 2টো? এই 2টো যা কথা, এই 2টো একই কথা। কিন্তু স্মার্ট জেল কলম না হয়ে যদি ওই এখানে ঘটনাটা কি হয়েছে, আমরা কিন্তু এখানে 10টা অবজেক্ট নিয়েছি, 10টা অবজেক্টের মধ্যে প্রত্যেকে ডিফারেন্ট না। যেমন ধরো এখানে রসগোল্লাই 5টা আছে, তাহলে রসগোল্লা 5টার ব্যাপার, আর যদি ডিফারেন্ট 5টা থাকতো, তাহলে এই 2টো ব্যাপার কিন্তু এক না। এখন এই 5টা রসগোল্লা থেকে তুমি একটা রসগোল্লা কত রকম ভাবে সিলেক্ট বা পারচেজ করতে পারো? নিশ্চয়ই একরকম ভাবে, কারণ তুমি এইটা কিনো আর এইটা কিনো, এইটা কিনো, এইটা কিনো, এইটা কিনো, একরকম ভাবেই হয় ব্যাপারটা। বুঝতে পারছো? উল্টো দিকে আবার কেউ জয়েন করতে চাইছে, এই রসগোল্লা 5টা না হলে যেরকম 5টা ডিফারেন্ট অবজেক্ট থাকতো, সেখান থেকে 1 অবজেক্ট কত রকম ভাবে সিলেক্ট করা যায়, সেটা কিন্তু 5 ওয়েজ। কেন 5 ওয়েজ? এটা একরকম, এটা নিতে পারি, এটাও নিতে পারি, বা এটা নিতে পারি। একটা জিনিস নিতে পারবো, নিতে হবে তো, এটাও নিতে পারবো, এটাও নিতে পারবো। অর্থাৎ আমার এখান থেকে যেটা খুশি সেটা আমি নিতে পারবো। বুঝতে পারছো ব্যাপারটা? যেটা খুশি মানে আমার কাছে 5টা আছে, প্রত্যেকে ডিফারেন্ট বাই দেয়ার অ্যাপিয়ারেন্স অর এক্সিস্টেন্স, দে আর ডিফারেন্ট। সো উই ক্যান টেক এনি ওয়ান অফ দ্য 5 অবজেক্টস ইন 5 ডিফারেন্ট ওয়ে। কারণ এটাও নিতে পারে, এটাও নিতে পারে। তাহলে এইরকম রসগোল্লা, এরকম জিনিসগুলো যদি এরকম ডিফারেন্ট না হয়ে আইডেন্টিক্যাল হয়ে যায়, রসগোল্লা সবগুলো দেখতে একই রকম লাগে। তো এইরকম আইডেন্টিক্যাল 5টা রসগোল্লা থেকে তুমি দাঁড়াও, মশাল কামড়ে দিচ্ছে, রসগোল্লা থেকে তুমি একটা রসগোল্লা তুমি কত রকম ভাবে সিলেক্ট করতে পারো, সেটা কিন্তু 1 ওয়ে। ব্যাপারটা বুঝো, 1 ওয়ে। কেন 1 ওয়েতে? কেন? কারণ তুমি এই রসগোল্লাটাই কিনো আর এইটাই কিনো, সবগুলো দেখতে একরকম। এখানে তো পছন্দ করার কোনো ব্যাপার নাই, এখানে তুমি একটা সিলেক্ট করতে পারো একরকম ভাবে, যে কোনো একটা, এইটাই করো একরকম ভাবে, এইটা একরকম। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে যদি ওরা যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, তাদের থেকে একটা, এবার যদি 2টো রসগোল্লা বলি, 2 রসগোল্লা, তাহলেও কিন্তু 1 ওয়ে। ব্যাপারটা বুঝছো? 1 ওয়ে। 3 রসগোল্লা, তাহলেও কিন্তু 1 ওয়ে। 4 রসগোল্লা, তাহলে কিন্তু 1 ওয়ে। 5 রসগোল্লা, তাহলে কিন্তু 1 ওয়ে। ঠিক আছে? তো ব্যাপারটা বুঝে নাও। কিন্তু এইখানে কিন্তু একটা অবজেক্টই কিন্তু 5 রকম ভাবে সিলেক্ট করা যায়।
দুটো অবজেক্ট কত রকম ভাবে সিলেক্ট করা যাবে, তারও আরো অনেক রকম ভাবে। তুমি এই দুটো করতে পারো, এই দুটো করতে পারো, এই দুটো করতে পারো, এই দুটো দেখেছো কত রকম ভাবে। এই দুটো করতে পারো, এই দুটো করতে পারো, এই দুটো করতে পারো, আবার এই দুটো আরে সরি আবার এই দুটো করতে পারো। অনেক রকম ভাবে করতে পারো দুটো অবজেক্ট, তিনটা অনেক রকম ভাবে, চারটা। এটার সাথে এটা কোনো মিলই কিন্তু নেই। এখন এই রসগোল্লা গুলো এক রকমের হওয়াতে তাদের থেকে একটা রসগোল্লা সিলেক্ট বা পারচেজ বা কেনা যায় একরকম ভাবে, দুটো কিনা যায় একরকম ভাবে, তিনটেও কিনা যায় একরকম ভাবে, চারটাও কিনা যায় একরকম, পাঁচটাও কিনা যায় একরকম ভাবে। তোমাকে একটা ঘটনা বলি, ঘটনাটা বলা দরকার, কারণ আমি যখন ছোট ছিলাম, ক্লাস 7-এ পড়তাম, তখন আমাদের বাড়িতে কে একজন এসেছিল। আমার মা আমাকে 100 রুপিস দিয়ে সোনামুড়া মাতৃভান্ডার সেই মিষ্টির দোকান, বিখ্যাত মিষ্টির দোকান আমি পাঠিয়েছিল। বলে নে যে মিষ্টি দেয়া। মা মনে হয় ছেলে 7-এ পরে, 13 বছর বয়স, ও তো নিশ্চয়ই 2 জন লোক এসেছে, আমরা বাড়িতে 4 জন লোক, 8-10টা করে মিষ্টি। তখন একটা রসগোল্লার দাম ছিল 1 টাকা। তো আমি দোকানে গেছি, দোকানে গিয়ে আমি আসলে মিষ্টিতে এত থরে করে মিষ্টি সাজানো, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। মিষ্টিগুলি দেখে আমি মিষ্টির দিকে তাকিয়ে আছি, আর দোকানদারকে আঙ্কেল টাকা এই মিষ্টিটা দেবো। আঙ্কেল তো 100 টাকা রেখে আমাকে 100টা মিষ্টি দিয়ে দিয়েছে, জানো, 100টাই মিষ্টি দিয়ে দিয়েছিল। এইবার তো 100টা মিষ্টি এই বড় খাড়ি দিল, পাতিলে দিত তখন, বড় পাতিলে। আমি সেই পাতিল পিঠে নিয়ে আমি বাড়ি গেলাম। যাওয়ার পরে যাই হোক, মা তো অতিথি বিদায় করলো। তারপরে তো আমার উপর এক কষ্ট পিঠা যেমন চললো, অনেক কিছু চললো। কেন চললো বলো তো? কারণ তুমি দেখো, একটা রসগোল্লা তো একরকম ভাবে সিলেক্ট করা যায়, দুটো রসগোল্লা একরকম সিলেক্ট করা যায়, আর 100টা রসগোল্লা একরকম ভাবে সিলেক্ট করা যায়। কারণ সবগুলি রসগোল্লা একটা কন্টেনারের মধ্যে থাকে, সেগুলো একই রকমের হয়। তাহলে আমি বকাটা কেন খেলাম? তার মানে আমার সিলেকশনটা ভুল ছিল, এই জন্য তো বোকা খেয়েছি। কিভাবে ভুল ছিল? আমি যদি 10টা রসগোল্লা নিতাম তাহলে আমি কিন্তু বোকা খেতাম না। তার মানে এইখানে আমি বোকা খেয়েছি। 10টা নিলে বোকা খেতাম না, 12টা নিলেও হয়তো বোকা খেতাম না, 15টা নিলেও বোকা খেতাম না, কিন্তু 100টা নেওয়াতে বোকা খেয়েছি। একটা রসগোল্লা দাম 1 টাকা ছিল, 100 টাকা 100টা রসগোল্লা নিয়ে গেছি, বোকা খেলাম। তার মানে এখানে আমি কেন বোকা খেয়েছি? ডিউ টু মাই রং সিলেকশন। কি রং সিলেকশন? আমি 100টা সিলেক্ট করেছি। কটা সিলেক্ট করলে পেতাম না বোকা? 10টা কিংবা 12টা সিলেক্ট করলে বোকা পেতাম না। তার মানে এখানে যে সিলেকশনের ভেরিয়েশন, সেটা কিসের ভিত্তিতে হয়? নাম্বারের ভিত্তিতে হয়। আর এইখানে ক্যাটাগরির ভিত্তিতে হয়। অর্থাৎ এখান থেকে তুমি দুটো অবজেক্ট, এই দুটো সিলেক্ট করতে পারো, এই দুটো সিলেক্ট করতে পারো। কিন্তু রসগোল্লার ক্ষেত্রে এই কথা বলতে পারবে না, বলে আমি এই দুটো রসগোল্লা কিনতে পারি, এইটা একটা রসগোল্লা কিনতে পারি, এই দুটো কিনতে পারি। তার মানে দুটো কিন্তু ডিফারেন্ট হয় না, সেম হয়। তাহলে এখানে যে বললাম যে 5টা আইডেন্টিক্যাল রসগোল্লা থেকে যতটা খুশি এতটা রসগোল্লা কতভাবে সিলেক্ট করতে পারো। যেহেতু রসগোল্লাটা পছন্দ করার বিষয় নাই, তাহলে সিলেকশনের মধ্যে ভেরিয়েশনটা আসবে কোথা থেকে? আসবে এখান থেকে যে তুমি একটা কিনছো না দুটো কিনছো না তিনটি কিনছো, মানে সেই সংখ্যার ভিত্তিতে তোমার এই ভেরিয়েশনটা আসছে, এবং তোমার সিলেকশন সংখ্যার ভিত্তিতে হচ্ছে, এবং সেই সিলেকশন ভুল হওয়ার জন্য আমি পিঠা বা বার খেয়েছিলাম। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই 5টা রসগোল্লা যদি দেখো দোকানে আছে, তাহলে এই 5টা রসগোল্লা থেকে যতটা খুশি ততটা রসগোল্লা তুমি কত প্রকারে কিনতে পারো। ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে 5টা রসগোল্লা থেকে একটা রসগোল্লা আমি একরকম ভাবে, দুটো একরকম ভাবে, তিনটেও একরকম ভাবে, চারটা একরকম ভাবে, 5টা একরকম ভাবে, আর কোন একটা রসগোল্লা না, মানে 0 রসগোল্লা কেন তুমি পারচেজ ইন ওয়ান, আমি রসগোল্লা কিনবো না। তার মানে এই 5টা রসগোল্লা থেকে যতটা খুশি ততটা রসগোল্লা কত প্রকার কিনতে পারি? 1 2 3 4 5 6, আই রিপিট, 1 2 3 4 5 6 তে কিনতে পারি। অর্থাৎ এই 5টা রসগোল্লাকে আমরা 5+1 লিখছি কেন বলছি, অর্থাৎ 6 ওয়েতে পারচেজ করতে পারি। কেন ব্যাপারটা বুঝতে পেরেছো? কারণ 5টা রসগোল্লা তুমি একটাও কিনতে পারো একরকম ভাবে, দুটোও কিনতে পারো 2 রকম ভাবে, তিনটাও কিনতে পারো 3 রকম ভাবে, চারটাও কিনতে পারো 4 রকম ভাবে, 5টাও কিনতে পারো 5 রকম ভাবে, আর একটাও কিনবে না সেটা আরো একরকম ভাবে। টোটাল তোমার 6 রকম ভাবে তুমি কিনতে পারো 5টা রসগোল্লা। বুঝতে পেরেছো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম। তুমি নাও ইউ থিঙ্ক দ্য সিচুয়েশন মোর প্র্যাকটিক্যালি। এইভাবে ধরো তুমি একটা এরকম বাজার থেকে মা ব্যাগ দিয়ে দিল, এরকম ব্যাগ দিয়ে দিল, নাও ব্যাগ নিয়ে চলে যাও দোকানে, দোকানে মিষ্টি নিয়ে আসো, যাও 100 টাকা দিয়ে দিল তোমার দোকানে। দোকানে তুমি গেলো, গিয়ে দেখলে তুমি দোকানের বাজারে তোমার একটা মিষ্টি ছাড়ানো আছে। এবার ইউ জাস্ট ফিল দ্য ফ্যাক্ট প্র্যাকটিক্যালি। ঠিক আছে, তোমার বাড়িতে 2 জন লোক এসেছে। এবার দোকানে গিয়ে দেখলে একটা কন্টেনারের মধ্যে এরকম 5টা রসগোল্লা আছে, আরেকটা এরকম একটা ঝুড়ির মধ্যে এরকম 3টা সিঙ্গারা আছে, আর একটা ট্রের মধ্যে এরকম 2টো সন্দেশ আছে। ঠিক আছে, তুমি দোকানে ঢুকলে, রসগোল্লার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলে, কটা রসগোল্লা নেবে ইট ওয়াজ নট মেনশন। কারণ আমার সিচুয়েশনটাকে এখানে খেয়াল করো, এখানে এই 10টা মিষ্টি থেকে যতটা খুশি এতটা মিষ্টি তুমি কত প্রকারে সিলেক্ট বা পারচেজ কিনতে পারো। ঠিক আছে, মানে any number of sweets in how many way it can be purchased, not mentioned. But one more thing that is different from theorem number 2, এখানে প্রত্যেকটা অবজেক্ট ডিফারেন্ট না। So in such circumstances what you will do, you carry a bag with you and you just stand in front of the bucket of rasgulla. You think that there are 5 rasgullas, the person
যে তোমার বাড়িতে গেস্ট হিসেবে এসেছে তার ডায়াবেটিস, সে রসগোল্লা খাবে না। ঠিক আছে, তার মানে তুমি রসগোল্লা নাও নিতে পারো কিন্তু। ঠিক আছে, যাই হোক, রসগোল্লা যদি নাও, তুমি চিন্তা করো উনি যদি রসগোল্লা না খায়, আমি খাই, ও খায়, আমরা 3টা রসগোল্লা, উনি তো খাবেন না, তাহলে 3টা রসগোল্লা এরকম ভাবতে পারো। তুমি দুটো নিতে পারো, তুমি একটাও নিতে পারো, তুমি 4টাও নিতে পারো, তুমি 5টাও নিতে পারো, কোনোটাও না নিতে পারো। ভেবে দেখো ব্যাপারটা, প্র্যাকটিক্যালি এরকম হয় কিন্তু। অর্থাৎ রসগোল্লা, এই 5টা রসগোল্লা ওলা কথা কন্টেনারের সামনে দাঁড়িয়ে তুমি ভাবতে পারো, চলো একটা নেই, চলো দুটো নেই, চলো আমরা 3 জনে 3টা খাবো, 3টা নেই, ওরা তো খাবে না, আমরা 4টা নেই, চলো 5টা নেই, একটাও নেবো না। অর্থাৎ রসগোল্লার সামনে দাঁড়িয়ে তুমি তোমার সিদ্ধান্তটা কিন্তু টোটাল 5+1 অর্থাৎ 6 ওয়েতে নিতে পারছো। তো রসগোল্লা তুমি যদি নাও তত নিলে, আর না নিলে তুমি সামনে গিয়ে সিঙ্গারার সামনে গেলে। দেখো আমি সিঙ্গারার সামনে দাঁড়িয়ে আছি, সিঙ্গারা 3টা আছে, দেখে ভাবছো সিঙ্গারা নেবো, 3টা যে রসগোল্লা নেবো, একটা নেবো না, দুটো নেবো না, 3টা নেবো না, নেবো না। অর্থাৎ এই সিঙ্গারা 3টা সম্বন্ধে ভাবনা বা তোমার চয়েস 4 রকমের হতে পারে। কারণ তুমি একটা সিঙ্গারা নিতে পারো, দুটো নিতে পারো, 3টা নিতে পারো, 4টাও তুমি নিতে পারো সিঙ্গারা, আরে একটাও না নিতে পারো। অর্থাৎ 3টা সিঙ্গারা সম্বন্ধে সিদ্ধান্ত তুমি কিন্তু 3+1 ওয়েতে নিতে পারো, 4 রকম ভাবে নিতে পারো। উল্টো দিকে সন্দেশের সামনে গেলে, ব্যাগে কিন্তু তোমার একটাও মানে গেলে, এবারে সন্দেশ সম্বন্ধে সিদ্ধান্ত করো, সন্দেশ যেটা দুটো আছে, তুমি ইচ্ছা করলে একটা নিতে পারো, তুমি ইচ্ছা করলে দুটো নিতে পারো, তুমি ইচ্ছা করলে কোনোটাই না নিতে পারো। তাহলে এই সন্দেশ কিন্তু 2+1 অর্থাৎ 3 রকম ভাবে তুমি নিতে পারো। তাহলে দেখো এই রসগোল্লা, এই সিঙ্গারা, এই সন্দেশ, ওদেরকে তুমি 6×4×3 ওয়েজে তুমি নিতে পারছো। ঠিক আছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে +1+1+1 এর সিগনিফিকেন্স কি? +1 গুলো মানে হচ্ছে তুমি রসগোল্লাও না নিতে পারো, তুমি সিঙ্গারাও না নিতে পারো, তুমি সন্দেশও না নিতে পারো। এরকম যদি ঘটনা হয়, তাহলে তুমি ব্যাগটা নিয়ে ঢুকেছ, রসগোল্লার সামনে নিলে না, সিঙ্গারার সামনে নিলে না, ব্যাগ বন্ধ, সন্দেশের সামনে নিলে না, তাহলে কি সামনে তো নেক্সট দরজা, তোমার দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে, তোমার ব্যাগ কি থাকবে? খালি। এরকম কিছু হতে পারবে না, খালি ব্যাগ নিয়ে তুমি বেরোতে পারবে না। কারণ তোমাকে তো বলেছে যাও দোকানে যাও, দোকান থেকে যতটা খুশি এতটা মিষ্টি নিয়ে আসো। তার মানে এইটা ইমপ্লাই করা হচ্ছে যে তুমি দোকান থেকে মিনিমাম একটা তো আনবেই আনবে, আর ম্যাক্সিমাম তুমি কটা আনতে পারবে? 10টা আনতে পারবে। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে আনতে হবে, মানে তুমি খালি ব্যাগ নিয়ে আসতে পারবে না। তাহলে বলো তো খালি ব্যাগ নিয়ে কত প্রকার আসতে যায়? তুমি এটাও নিলে না, এটাও নিলে না, এটাও নিলে না, এই কাজটা কত প্রকারে করা যায়? ইট ক্যান বি ডান ইন অনলি ওয়ান ওয়ে। তুমি এই কাজটা করবে না, তাহলে তোমার এই টোটাল প্রসেসটা তুমি কত প্রকারে করতে পারো? 5+1, 3+1, 2+1, -1। এই -1টা কেন দিলাম? যে আমি এটা এই -1 দিয়ে আমি এটা এনশিওর করতে চাইছি যে আমি খালি ব্যাগ নিয়ে দোকান থেকে বের হব না। কারণ খালি ব্যাগ নিয়ে দোকান থেকে একভাবেই বের হওয়া যায়, সেটা আমি হব না। সেই ওয়েটাকে বা সেই সিলেকশনের সেই ধরনটাকে, খালি ব্যাগ নিয়ে বের হওয়ার যে ধরনটাকে, যে আমি একটাও আনবো না, এটাও তো একটা কেস, সেই কেসটাকে আমি মাইনাস করে এটা এনশিওর করছি যে আমি অন্তত একটা না একটা মিষ্টি আনিনি। কারণ আমি একটাও আনিনি, রসগোল্লা, সন্দেশ, সিঙ্গারা কোনোটাই আনেনি, এই কাজটা একরকম ভাবে করা যায়। সেই এক যদি মাইনাস করে দাও, তাহলে কি দাঁড়াবে? আমি একটা না একটা তো এনেছি। ঠিক আছে, তাহলে বুঝে নাও যে আমাদের থিওরি ছিল যে যদি আমার কাছে পি অবজেক্ট ফার্স্ট কাইন্ড থাকে, কিউ অবজেক্ট সেকেন্ড কাইন্ড থাকে, আর অবজেক্ট থার্ড কাইন্ড থাকে, তাহলে এইরকম অবজেক্ট থেকে যারা প্রত্যেকে ডিফারেন্ট না, তাদের থেকে যতটা খুশি এতটা অবজেক্ট P+1, Q+1, R+1 অবজেক্ট আমরা এত রকম ভাবে সিলেক্ট করতে পারি। দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ থার্ড কেস। নাও আই উইল ওয়েট ফর ইউর রেসপন্স। যে তুমি বুঝতে পারলে? একটা ক্লাসে 50 স্টুডেন্টস আছে, ড্রামার জন্য আমার মনে করো 10 স্টুডেন্টস দরকার। তারপরে এই সিলেকশনটা কত প্রকারে করা যেতে পারে? অর্থাৎ in a class there are 50 students. For a drama competition, a team of drama is to be constructed from the students. If drama team is consisted by 10 students, in how many the selection can be done? কত নম্বর থিওরি লাগবে? 1 নম্বর। কারণ তোমাদের ক্লাসে 50 স্টুডেন্টস আছে, প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট, কারোর সাথে কারোর কোনো মিল নেই। ঠিক আছে, এরকম 50 স্টুডেন্ট থেকে ড্রামা টিমের জন্য 10 জন স্টুডেন্টকে কত প্রকারে সিলেক্ট করে ড্রামা টিম কনস্ট্রাক্ট করা যায়, সেটা টিম গঠন করছি বা দল গঠন করছি বা সিলেক্ট করছি, তখন কিন্তু কম্বিনেশন হবে। তাহলে এটা 1 নম্বর থিওরি। এখান থেকে 50C10, দ্যাট উইল বি ইউর আনসার। Now yes, I am giving you the next situation. ধরো
there are 50 students in a class. You are going to construct a drama team by taking any number of students. Here also you see you have 50 students in total, and we are going to form a drama team, but it is not mentioned that how many participants will be there in drama team. It means you can select any one of them. তুমি যতজন খুশি ততজনকে নিয়ে একটা ড্রামা টিম কনস্ট্রাক্ট করতে পারো। অর্থাৎ it is not mentioned that how many persons or how many students are to be selected from these 50 students to perform the drama. It is not mentioned. In such cases, it means that you will have to select at least one and at most 50 students. তুমি একজনের কম সিলেক্ট করে তুমি ড্রামা টিম কনস্ট্রাক্ট করতে পারবে না, আর মানে 50 জনের বেশি তুমি সিলেক্ট করতে পারবে না। তো এই জবটা কত প্রকারে এক্সিকিউটেড করা যায় সে প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করছি। তাহলে দেখো 50 জন স্টুডেন্ট তুমি ধরে নাও 1 2 3 এরকম করে 50 স্টুডেন্টস আর দেয়ার আছে। There are 50 students. You are going to select any number of them. First of all, you think about the person. You think about the students. You think whether you will take him or her or not. So this decision can be made in two different ways. Either you will accept him or reject him. Okay. For the drama team, either you will accept him or her or reject him or her. So the decision about him or her can be done in two different ways. Either you will take him or will reject him. So decision for the first student can be done in two ways. Similarly, the second in two ways, third in two ways, and 50th person ওটাকেও টু ভাবে করা যায়। সো আমরা এদেরকে কত রকম ভাবে সিলেক্ট করতে পারি? 2 into 2 into 2 into 2 অর্থাৎ 2 to the power 50 ways। কিন্তু এখানে প্রশ্ন আছে 2 to the power 50 কিসের সংখ্যা? অর্থাৎ এই 50 স্টুডেন্টস থেকে যতজন খুশি ততজনকে তুমি কত রকম ভাবে সিলেক্ট করতে পারো সেটা হচ্ছে 2 to the power 50। বাট দেয়ার ইজ সাম প্রবলেম। সেই প্রবলেম হচ্ছে কি তুমি প্রত্যেকবার এটা 2 নিয়েছে কেন? কারণ তুমি নিতেও পারো নাও নিতে পারো। অর্থাৎ এই জন্যই তো এটা 1 + 1 হয়েছে। ঠিক আছে, ওই স্টুডেন্টটাকে তুমি নিতেও পারো নাও নিতে পারো। ধরো তুমি নাওনি, এটাকে তুমি নাওনি, এটাকে তুমি নাওনি, এটাকে তুমি নাওনি, এই কাউকেই নাওনি, মানে খালি কেউ ড্রামা টিমে নেই, এরকম কত প্রকার হতে পারে। এরকম তো একটা ওয়েতেই হতে পারে, সেটা তুমি করতে পারবে না। তোমাকে একজন না একজন রাখতেই হবে ড্রামা টিমে। তাহলে একজনকেও রাখবে না ড্রামা টিমে, একজনকে সিলেক্ট করবে না ড্রামার জন্য, এই কাজটা হতে পারে একরকম ভাবে। এটা তুমি করবে না, এটা তুমি করতে পারছো না, তাই 2 to the power 50 - 1 will give you the answer of such kind of construction of drama team out of 50 students. I think no problem. That's why no one is responding. আমি কিন্তু জিজ্ঞেস করবো না, তোমরা বুঝতে পারবে না, তোমরা বলবে হ্যাঁ প্রচন্ড গরম বা ভীষণ কষ্ট ক্লাস করবে। চলো, now I'll go for next. Now here I'm going to give you another situation. Suppose you have 5 apple, 4 orange, and 2 banana. ঠিক আছে, তুমি জানো প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে একরকম হয় না, আপেলগুলো কিন্তু একরকম হয় না, প্রত্যেকটা আপেলের মধ্যে কিন্তু কোনো না কোনো ডিফারেন্স থাকবে। বাট হিয়ার উই আর টেকিং or we are considering we are not taking the natural apple, we are taking the artificial apple. Okay, so you know artificial apples are can be made almost equally, they can be made, অর্থাৎ দেখতে appearance একই রকম হয় আপেলগুলো। যেমন তোমরা বারবি ডল কিনো, তো সবগুলো বারবি ডলের চেহারা একই রকম থাকে। ঠিক আছে, এই আপেলগুলো প্লাস্টিকের, এগুলো ন্যাচারাল না। ঠিক আছে, তার মানে ওরা একই রকম। ঠিক আছে, তাহলে বুঝে যাও there are 5 artificial apples and 4 oranges and 2 bananas. In how many ways you can select any number of fruits from there? I repeat, actually there are 11 fruits, but they are not natural, they are artificial, they are made in such a way that they are same in color, same in appearance, size and shape. You assume it. So under such circumstances, I want to know in how many ways you can select any number of fruits from there, although they are artificial. So since 5 apples are identicals, so out of 5 apples, any number of apple can be selected in 5 + 1 way.
Okay, and 4 orange in 4 plus 1 way and 2 orange in 2 plus 1 way. Okay, so এখানে প্রত্যেকবার 1 1 1 কেন দিচ্ছ? কারণ তুমি দেখো 5টা আপেল দেখতে একই রকম, 5টা আপেল রসগোল্লা গুলোর মতো হয়। সেই 5টা আপেল থেকে যে কোনো একটা আপেলকে তুমি কত প্রকার যতটা খুশি করো আপেল কত সিলেক্ট করো। তুমি একটা আপেলও সিলেক্ট করতে পারো, দুটো আপেলও করতে পারো, 3টা আপেলও করতে পারো, 4টা আপেলও করতে পারো, 5টা আপেলও করতে পারো, তুমি 6টা আপেলও করতে পারো। অর্থাৎ 5টা আপেল সম্বন্ধে সিদ্ধান্ত তুমি 5+1 করতে পারো। এর মধ্যে 1টা স্পেশালি কিসের জন্য আসছে? তুমি আপেলটা নাও নিতে পারো সেটার জন্য। তো আবার 4+1 1 কেন আসছে? অরেঞ্জ তুমি নাও নিতে পারো। 1 কেন আসছে? ব্যানানা তুমি নাও নিতে পারো। তো কাউকে নেবে না এটা তো হবে না, আর কাউকে নেবে না সেটা হতে পারে কত রকম ভাবে, সেটা হতে পারে 1 রকম ভাবে, এবং সেটা যেহেতু হবে না তাই -1 করে দেবে। তো দ্যাট উইল গিভ ইউ দ্য ফাইনাল আনসার। বাট অন দ্য আদার হ্যান্ড ইফ আই হয়েছে, বুঝতে পেরেছো সবাই? এখানে কোনো সমস্যা আছে কারো? নো স্যার, নো প্রবলেম। স্যার থার্ড ওয়ান। এখন আমি now I am talking about natural apple, natural fruits. এরকম আমাদের ঘরে ফল থাকে, তো আমরা অনেক সময় পুজো দিতে দিই না, প্রশ্ন তো মা বাবা পুজো দেয় না, আমরা পূজা দিই। তো এরকম যখন পুজো দিতে হয় তখন আমরা কিন্তু, আমি প্র্যাকটিক্যালি আমি হিসাব করতে কিন্তু এমন করে, আমি তার তোমাদের থেকে আলাদা না। তো তোমরা কি হিসাব করো যে তুমি যে পূজা দেবে, এখন বাবা বাড়িতে নেই, মা বাড়িতে নেই, তোমরা 2 ভাই বা 2 বোন বা তুমি একটা বাড়িতে আছো, তুমি ম্যাক্সিমাম একটা আপেল খেতে পারবে। তুমি যতটুকু খেতে পারবে সেই অনুযায়ী কিন্তু পুজোর প্রসাদ দাও, কারণ পুজো দিয়ে তো এগুলো ফেলে দেবে না, এগুলি খাবেই তুমি। তো তুমি কতটুকু খাবে বা তোমার কোনটা পছন্দ সেই অনুযায়ী কিন্তু তুমি পূজাতে দাও, ব্যাপারটা তাই তো? যাই হোক, আচ্ছা এগ্রি করো আর না করো সেটা আলাদা কথা, ধরে নাও এটাই। তো এইরকম ন্যাচারালস আছে। যখন ন্যাচারাল 5টা আপেল থাকবে, then you have to consider that the apples those who are natural will not be identical. হ্যাঁ, তারা ওরা as a fruit their identity is same, but their appearance, their color, their size, their shape are totally different. That means apples are distinguishable from each other. Okay, apples are distinguishable from each other. That means they are not all same, they are different. হ্যাঁ, এখানে তোমায় এটা এই দুটোর জন্য কনফিউজ কিন্তু হবে না, আমি বারবার বলছি। এখন এই 5টা আপেল, 4টা অরেঞ্জ, 2টো ব্যানানা, তার মানে আপেল গুলো আছে, আমি একটু আঁকছি, তুমি একটু মানে ঢং করবে না। এই হচ্ছে একটা আপেল, এই হচ্ছে আরেকটা আপেল, এই হচ্ছে আরেকটা আপেল, হ্যাঁ, এই হচ্ছে আরেকটা আপেল, এই হচ্ছে আরেকটা আপেল। ওরা 5টা আপেল কিন্তু আছে, দে আর নট আর্টিফিশিয়াল, দে আর ন্যাচারাল। তাহলে এই আপেলগুলি থেকে, শুধু আপেলগুলির কথা ভাবো, এই আপেলগুলি থেকে যতটা খুশি আপেল কত প্রকার সিলেক্ট করতে পারবে। এটা কিন্তু 5+1 কিন্তু হবে না। 5+1 কখন হবে? when they are artificial। কখন 5+1 না হয়ে তুমি তখন ইন্ডিভিজুয়ালি তখন ভাবতে হবে যখন প্রত্যেকটা আপেল ডিফারেন্ট থাকবে, ডিস্টিংগুইশেবল থাকবে, একটা থেকে একটা আলাদা করা যায় বাই দেয়ার অ্যাপিয়ারেন্স, সাইজ, শেপ, কালার, এটসেট্রা। তাহলে এই আপেলটাকে তুমি নিতেও পারো, না নিতে পারো, এটাকে তুমি নিতেও পারো, না নিতে পারো, দুরকম ভাবে, এটাও 2, এটাও 2, এটাও 2। এরপর আসছে তোমার অরেঞ্জ গুলো। অরেঞ্জ গুলো আমি দিচ্ছি 3টা 4টা অরেঞ্জ, 4টা অরেঞ্জ প্রত্যেকটাকে 2 রকম ভাবে নেওয়া যেতে পারে, 2 2 2। আর এখানে ব্যানানা যে 2টো আছে সেই ব্যানানা 2টোকে 2 রকম নেওয়া যেতে পারে। তার মানে প্রত্যেকটা 2 রকম হিসেবে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। বুঝতে পেরেছো? -1 অ্যাজ ইউজুয়াল তুমি দিয়ে দেবে। তো বুঝতে পেরেছো দুটো সিচুয়েশনের মধ্যে পার্থক্য? নিশ্চয়ই তুমি বোঝার চেষ্টা তুমি করো। নাও যদি না বুঝে থাকো এখানে বলো, আদারওয়াইজ আই উইল গো ফর নেক্সট। স্যার বুঝেছি। ওইটা হয়তো একটা ছোট্ট রসগোল্লার ক্ষেত্রে একটা ছোট্ট আর একটা বড় হতে পারে, ওইটার ক্ষেত্রে এরকম হয়েছে না কেন? তো তোমার কি মনে হয় যে ঠিক আছে রসগোল্লা যদি একটা ছোট একটা বড় যদি হয় তাহলে এমন হতে পারে, কিন্তু আমরা যখন দোকান থেকে রসগোল্লা কিনি যদি একটা ছোট একটা বড় হতো তাহলে আমি বেছে আনতাম। যেমনটা নাকি কমলা কেনার সময় বেছে আনি, আপেল কেনার সময় বেছে আনি, লঙ্কা কেনার সময়, আলু কেনার সময় বেছে আনি, পেঁয়াজ কেনার সময় বেছে আনি, কিন্তু রসগোল্লা কেনার সময় কি বেছে আনা যায়? যায় না। যায় কি না? এই সেই জন্য কেন যায় না? কারণ আমরা আপেল গুলো মানে মানে ইয়েগুলো তুমি জানো রসগোল্লা কি করে বানায়? আমি জানি কিভাবে বানায় রসগোল্লা। ধরো না একটা 10 গ্রাম সোনা। নাম্বার ওয়ান হচ্ছে NCR, যেটা আমাদের মূল ফর্মুলা ছিল, ফ্যাক্টুয়াল n minus r into factorial r। নাম্বার 2 ছিল NCR is equal to NCn minus r, একে বলা হয় কমপ্লিমেন্ট ল, নাম মনে না রাখলেও চলবে। নাম্বার 3 হচ্ছে NC if NCP is equal to NCQ, then either P is equal to Q or
P plus Q is equal to N. Number 4, the NCR by NCR minus 1 is equal to N minus R plus 1 by R. And number 5 হচ্ছে NCR plus NCR minus 1 is equal to N plus 1 CR. এই হচ্ছে পাঁচটা ফর্মুলা। সেই পাঁচটা ফর্মুলা কিছু কিছু জিনিস নিয়ে আমরা চলো এখন আলোচনা করব। Whenever it complete to whenever complete it, you just inform. প্রথম যে ফর্মুলা সেই সম্বন্ধে কিছু বলার নেই, it is as per definition আমরা ফ্যাক্টরি NCR এর ফর্মুলা হচ্ছে এটা। Now yes, now I am talking about the complementary law, সেটা হচ্ছে NCR is equal to NCN minus R। সেটা হচ্ছে দেখো NCR তার যে ফর্মুলা LHS সেটার এক্সপ্লেনেশন তো আমরা জানি, সেটা হচ্ছে N minus R by factorial R। Now what about the RHS? Now you see RHS it is হচ্ছে NCN minus R। So এটাকে ভাঙলে কি হয় সেটা আমরা করছি, তার আগে আমি বলে নিচ্ছি NCR করি মানে অ্যাকচুয়ালি কি করি আমরা। NCR করি মানে অ্যাকচুয়ালি আমরা কি করি, উপরে যে nটা আছে তার ফ্যাক্টরিয়াল দেই, নিচে যে 8টা আছে তার ফ্যাক্টরিয়াল দেই, আরেকটা জিনিস দেই, এই দুটো ডিফারেন্সের ফ্যাক্টরিয়াল দিয়ে দিই। তার মানে আমি যদি বলি যে ধরো না 7C2 কত, তাহলে কি করবে 7 এর ফ্যাক্টরিয়াল দেবে, নিচে যেটা আছে তার ফ্যাক্টরিয়াল দেবে, আর কার ফ্যাক্টরিয়াল দেবে, এইটা মাইনাস এইটা করে যা হবে তার ফ্যাক্টরিয়াল দেবে। তাহলে সেই তথ্য থেকে আমরা বলতে পারি NCN মাইনাস আর কে যখন ভাঙবো উপরেরটার ফ্যাক্টরিয়াল দাও, নিচে যেটা আছে তার ফ্যাক্টরিয়াল দাও, আর কার ফ্যাক্টরিয়াল দেবে, এইটা মাইনাস এইটা করে যা হবে তার ফ্যাক্টরিয়াল দেবে। এখন এইটা মাইনাস এটা করলে কি হচ্ছে আর এর ফ্যাক্টরিয়াল তুমি দিচ্ছ, and you will get this result. Now you see both these and these are same, এই দুটো কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে? তার মানে is equal to LHS. So hence we can easily conclude that NCR is equal to NCN minus R. ঝটপট। এখন আমরা এই দুটো ফর্মুলা নিয়ে একটু আলোচনা করছি, যে দুটো আমরা করলাম সেখানে suppose let it be required to find out the value of 7C2. So according to formula, what you write factorial 7 by factorial 2 and factorial this minus this. So factorial 7 by factorial 2 into factorial 5. Now factorial 7 বড়, এটাকে expand করো, 7 into 6 into factorial 5 divided by factorial 2 into factorial 5. You see factorial 5 factorial set cancel, that is 42 by 2 and it will give you 21. That is full and final result of the expression 7C2. এটা তার এক্সপ্রেশন আমি লিখলাম। আচ্ছা, এই যে 7C2 করার জন্য একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ, 5 স্টেপ আমার করতে হলো, 5 স্টেপে করা। এখন আমি তোমাকে 7C2 যেটা শিখাচ্ছি এটা একটা মানে কি বলবো, মানে একটা ক্যালকুলেটেড মেজার যেটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি করতে পারি, তার জন্য একটু মানসিকতার পরিবর্তন করা দরকার, ফ্লেক্সিবল মেন্টালিটি দরকার। So let's see মানে how to calculate 7C2 in different way but in very shortest manner. এটা হচ্ছে 7C2 ক্যালকুলেশন করার জন্য 7C2 আছে তো না, এখানে 2 কিন্তু তারপরে 7 থেকে শুরু করে দুটো ফ্যাক্টর ভেঙে দাও, একটা 7 একটা 6 বাই ফ্যাক্টরিয়াল 2, দ্যাটস ইজ 21। ফার্স্ট করা যায়, ধরো 10C3 করবে, তাহলে কি করবে, 10C3 মানে এখানে 10 আছে এখানে 3 আছে, তাহলে এখানে 3 থাকার দরুন অর্থাৎ 3 যেহেতু, সেই কারণে 10 থেকে শুরু করে তিনটা ফ্যাক্টর লাগবে, 10 9 8 1 2 3 তিনটা হয়েছে, আর নিচে যেটা আছে তার ফ্যাক্টরিয়াল দিয়ে দেবে। বুঝতে পারছো? আমরা যদি 100C5 কে ভাঙি খুব শর্টকাট হয়ে যায়, 100 99 98 97 96 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 5 হয়ে গেল। সবাই বুঝতে পারছো? Yes sir. Yes, sir. Yes, sir. তো হ্যাঁ বলো। স্যার আমি ওই এর আগে যে তুমি একটা ফর্মুলা যে তুমি প্রুফ করেছো ওটা রাইট হ্যান্ড সাইডটা স্যার বুঝতে পারছি না। কোনটা? ওই স্যার তুমি যেন একটু আগে বুঝিয়েছিলে NCR ইকুয়াল টু NC। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড বুঝিনি, রাইট হ্যান্ড সাইড দেখো NCN মাইনাস R, তো এটা ফ্যাক্টরিয়াল n হবে, উপরেরটা ফ্যাক্টরিয়াল হয়, নিচেরটারও ফ্যাক্টরিয়াল হয়, আরেকটা কি হয়, এইটা মাইনাস এইটা হয়, এটা মাইনাস এটা করো, n থেকে n মাইনাস r করলে কত হয়, r হলো। এটা কি, এটাই তো NCR।
হ্যাঁ স্যার, তো বুঝেছি এই জন্য লিখেছি এনসিআর। তো এখন দেখো n+3 কিভাবে এক্সপ্যান্ড করবে? তাহলে তিনটা ফ্যাক্টর লিখবে n+3 থেকে। একটা হচ্ছে n+3, তার থেকে 1 কমাও, n+2, তার থেকে 1 কমাও, n+1 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3 হয়ে গেল। ঠিক আছে, খুব শর্টকাট ভাঙতে পারবে নাকি? আচ্ছা, আমরা সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই? না বুঝতে আমরা বলবে। আচ্ছা, তাহলে দেখি যেটা কে আগে বলতে পারে, মাইক্রোফোন অন করো। কে আগে বলতে পারে এটা? 10, 11, 12, 13 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 4 ইজ ইকুয়াল টু কত? সি কত? थर्टीन सी फोर 13C4 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 ভেরি গুড। 10C4 বলবে না কিন্তু, কারণ 4টা নাম্বারের প্রোডাক্ট আছে, নিচে ফ্যাক্টরিয়াল আছে, তার মধ্যে বড় কে 13, তাহলে এটা 13C4। আর ইনফ্যাক্ট উল্টো দিকে ভেবে দেখো, 13C4 মানেই তো 13 থেকে শুরু করে 4টা ফ্যাক্টর লিখবে না? 13, 12, 11, 10 বাই ফ্যাক্টরিয়াল 4। ইয়েস, ইট ইজ দেয়ার। কারণ দুটোই জানতে হবে। এটাও যেমন ভাঙ্গা যায় কিভাবে জানা হয়, যে ভাঙ্গা থাকলে গুছিয়ে লিখবে তুমি, সেটা তোমাকে জানতে হবে। So that was the explanation of our first formula and this. Now আমাদের যে 2 নম্বর ফর্মুলা ছিল কমপ্লিমেন্টারি ল, সেটা ছিল NCR, সেটা বুঝিয়ে ফেলেছি আমি, তার অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। NC n minus r, we know it. তাহলে 7C2 কার সমান হবে? 7C 2 না হয়ে 7 - 2 অর্থাৎ 5 এর সমান হবে। 75 যদি 17C 3 is equal to কার সমান হবে? 17C 14 হবে। তার মানে এইমাত্র আমরা যে 50C থেকে যদি ভাঙি তাহলে কি হয়? 50, 48, 49 বাই ফ্যাক্টরিয়াল 3। সরি, ওটি সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ 50C3 ভাঙা মানে 50 থেকে শুরু করে 3টা ফ্যাক্টর লিখতে হবে, তাই তো? 50, 49, 48 বাই ফ্যাক্টরিয়াল 3। এই জন্য তো এখন উপরে কেন 3টা লিখলাম? কারণ এখানে 3 আছে। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে। এখন যদি বলি 50C 46, তাহলে বলো তো কি করে ভাঙবে? তাহলে এখানে 50C থাকাতে 3 থাকাতে 1, 2, 3 তিনটা ফ্যাক্টর লিখেছো, তাহলে 50C 46 থাকাতে তুমি কয়টা ফ্যাক্টর লিখবে? 4টা 46টা ফ্যাক্টর লিখবে নাকি? নিশ্চয়ই না, তো 4টা লিখবো। ইয়েস ইয়েস। এই ক্ষেত্রে তুমি প্রথমে কমপ্লিমেন্টারি ল ইউজ করে নেবে। 50C কত হয়ে যাবে? 4। তারপর তুমি তোমার মতো করে ভাঙো 50, 49, 48, 47 বাই ফ্যাক্টরিয়াল 4। দ্যাট ইজ দ্য টেকনিক। ঠিক আছে? অর্থাৎ 100C 97 আসলো, তার মানে কি তুমি 97টা ফ্যাক্টর লিখবে? নিশ্চয়ই না, এটাকে ছোট করে নেবে। Yes, it is 100C3। তারপর 100C3 কে 100 into 99 into 98 by factorial 3। এই হচ্ছে কমপ্লিমেন্টারি ল এবং তার ইউটিলিটি দেখালাম, যার জন্য তুমি অ্যাডভান্টেজ পাবে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম সবগুলোর মধ্যে কিন্তু অ্যাডভান্টেজ পাবো, আই রিপিট, অ্যাডভান্টেজ পাবো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু বলছি। আই রিপিট, এতক্ষণ যে অঙ্কগুলি করলাম সেগুলির মধ্যে কিন্তু আমি অ্যাডভান্টেজ পাবো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু করছি। আদারওয়াইজ তুমি জানো সবকিছুর জন্য তোমার ফর্মুলা আছে, তুমি যদি এগুলি কিছুই না জানো তাতে কোনো অসুবিধা নাই, তাহলে তুমি করতে পারো। যেমন কি, যেমন তুমি 100C 97 যদি করো, ও আচ্ছা 100 by 97, 100 minus 97 হচ্ছে 3, 100 কে ভাঙলে 198 into 97, 97 99, 98, 97 এর ফ্যাক্টরিয়াল 97 বাই ফ্যাক্টরিয়াল 3। এটা কেটে দিলে তারপর দেখলে এটা কি আছে? 100, 99, 98 বাই ফ্যাক্টরিয়াল 3। এভাবেও তুমি করতে পারো, কিন্তু তুমি এইভাবে করার জন্য তোমাকে নিষেধ করা হচ্ছে, কারণ তুমি ফর্মুলাগুলোর অ্যাডভান্টেজ তোমাকে নিতে হবে। কারণ পরীক্ষা হলে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে টাইম, অর্থাৎ টাইম যাতে কনজিউম না করা হয়। আর এরকম মানে কি ধরনের জিনিস করতে করতে জিনিসগুলো না হচপচ লেগে যায়। তাই বলবো আমি এটাকে বিশেষ প্যাটার্নে যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে। মনে হয় কেউ যদি না পারো, সে তার ক্ষমতা অনুযায়ী প্রত্যেক মানুষের কি কি করবে, সে তার সক্ষমতা, তার স্বপ্ন, তার এনভায়রনমেন্ট, মানে ওকে যারা স্বপ্ন দেখায় ওদের উপরে ওর অ্যাটিটিউড চেঞ্জ হয়। ঠিক আছে? এটার উপর কারো কোনো হাত নেই, এটা তোমার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তো সেই তোমার চাহিদা, তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার অভিলাষা, তোমার ইচ্ছা, তোমার এইম ইন লাইফ সবকিছু মিলিয়েই কিন্তু তোমরা চলছো। ঠিক আছে? চলো এইবার আমরা দেখি, আমরা দুটো ফর্মুলা দেখলাম। 3 নম্বর ফর্মুলা আমাদের কি ছিল? 3 নম্বর ফর্মুলা ছিল আমাদের যে NCP যদি NCQ সমান হয়, it will imply that either P
is equal to q or p plus q is equal to n. So let's see how does it come. এটা কিভাবে আমরা আসে সেটা আলোচনা করছি। প্রথমত এটা করার জন্য আমি এইভাবে দেখাচ্ছি, দেখো NCP is equal to যদি NCQ হয় তাহলে একটা লেম্যান যার মুখ দিয়ে এখনো লোল করে, কথা বলতে বলতে লোল করে যায়, সেও কিন্তু বলতে পারবে যে ও ইয়েস ইট উইল ইমপ্লাই দ্যাট p is equal to q because why? Because দেখো এটাও কি আছে, মাঝখানে is equal to আছে, এখানে nm সমান cc সমান p আর q ডিফারেন্ট, তাহলে নিশ্চয়ই p কি সমান, তাহলে ওরা সমান কি করে হবে? সবকিছু সমান হলে সমান হয়, তাহলে নিশ্চয়ই either p is equal to q হবে। So it is very clear conclusion that NCP is equal to NCQ হলে আমরা এরকম কনক্লুশন ড্র করতে পারি, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। সমস্যা হয় বেসিক্যালি এটা কোথা থেকে আসলো, ঠিক আছে? দেখো এই যে NCP is equal to NCQ, সেই NCQ কে NCQ না লিখে আমরা NCN-Q তো লিখতে পারি বাই কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল পূরক সূত্র প্রয়োগ করে আমরা NCP ঠিক আছে যেমন আছে এমন, আবার NCQ কে NCQ লিখলাম না, NCN-Q লিখলাম, ঠিক আছে? বাট একবার যখন লিখে নিলাম, লেখার পরে আবার সেই আগে যে NCQ হলে সেখান থেকে আমরা অনায়াসে লিখতে পারি that yes p is equal to q, এটা আমরা বুঝি। পরবর্তীকালে এটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি কিভাবে, দেখো NCP কে NCP রাখলাম, এটাকেও চেঞ্জ করতে পারতাম, আমরা NCQ কে NCQ না লিখে NCN-Q লিখেছি। দেখুন NCN-Q কেন হয়েছে, কারণ NCQ NCN-Q সমান বাই কমপ্লিমেন্টারি ল, কারণ NCQ is equal to NC this minus this অর্থাৎ N-Q। এবার একই দৃষ্টিকোণে আমরা বলতে পারি এই দুটো সমান কেন হচ্ছে, এই দুটো সমান হতে হলে মাঝখানে is equal to আছে মানে ওরা ইকুয়াল, NN সমান CC সমান, তাহলে নিশ্চয়ই P is equal to N-Q অর্থাৎ P is equal to N-Q and from here you can write P plus Q is equal to N. So here you see that NCPQ NC যদি সমান হয় either P is equal to Q অথবা P plus Q is equal to N, অর্থাৎ ওদের পা দুটো সমান হবে অথবা পা দুটোর সাম মাথাটার সমান হবে। I repeat, NCP NCQ হলে মাথা মাথা সমান যদি হয়, মাথা মাথা যদি সমান হয় তাহলে পা দুটো সমান হবে অথবা পা দুটোর সাম মাথাটা হবে, পা দুটোর সমষ্টি মাথার সমান হবে। সেটা হচ্ছে আমাদের নাম্বার 3 ফর্মুলা। এবং দেখো প্রথমে আমরা এক্সাম্পল নিচ্ছি যে আমাদের মানে ধরো এখানে 10CR is equal to 10C কি বলবো R minus 4, ঠিক আছে? ফাইন্ড আউট। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ তার আনসার যখন করব দুটো লিখবো, আইদার 10 সমান সিসি, সি তো লিখিনি আমরা, সিসি সমান, তাহলে নিশ্চয়ই পা দুটো সমান হবে, তাহলে আইদার আর ইজ ইকুয়াল টু আর মাইনাস 4 হবে অর পা দুটোর সাম মাথাটার সমান হবে। বুঝে নাও ব্যাপারটা। আবার কারা দুজন চাইছে জয়েন করতে, সময় মতো আসে না কেন? আমরা কি লিখতে পারবো, দেখো এখান থেকে আর ক্যান্সেল হবে, তার মানে 0 is equal to -4 or 2r is equal to 14, r is equal to 7। এটা কি পসিবল হবে? ইট ইজ নট পসিবল। এটা পসিবল হবে? ইয়েস, দ্যাট উইল বি ইউর আনসার। তাহলে বুঝতে পারছো 10CR is equal to 10CR minus 4 যদি হয় আমরা লিখতে পারবো r is equal to 7। মনে রাখবে NCR আমরা যখন লিখি, হ্যাঁ, তখন এটা মনে রাখতে হবে n is greater than 0, r is greater than equal to 0 and n is greater than is equal to r, তাদের মধ্যে এই রিলেশনটা কিন্তু থাকে। n এবং r তো অবশ্যই ইন্টিজার হবে, n এর মান r এর মান এটা কি হবে, বড় হবে অথবা কি হবে, সমান হবে। ওকে, that is the explanation. I mean, I am giving you another example. No, knowledge. বুঝতে পেরেছো তোমরা এটা? Yes, sir. Yes, sir. তাহলে দেখো প্রত্যেকটা ল আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কিভাবে এসেছে তাও দেখাচ্ছি, সেখান থেকে তোমাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি। Now yes, now I am talking about number 4. Number 4 কি দেওয়া ছিল? NCR by NCR স্যার আমি কোনো minus 1. সাউন্ড পাচ্ছি না তোমার। ও আচ্ছা 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 আচ্ছা, সরমিত সাউন্ড কি করবা, রেকর্ডিং করছি। পরে তোমরা জানো ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r ইনটু ফ্যাক্টরিয়াল r, আর NCR মাইনাস 1 হচ্ছে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই r মাইনাস 1, আর এটা হচ্ছে n মাইনাস r মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। আমি কিছুই করিনি, NCR এর ভ্যালু বসিয়েছি,
NCR মাইনাস 1 এর ভ্যালু বসিয়েছি, NN ক্যান্সেল। তাহলে কি পরে রইলো, এখানে পরে রইলো R মাইনাস 1, এখানে পরে রইলো N মাইনাস R প্লাস 1, এখানে পরে রইলো N মাইনাস R, এখানে পরে রইলো R। আচ্ছা এটাকে এইভাবে লিখি, 8টাকে সামনে লিখি, 8টাকে সামনে লিখি, এটাকে N মাইনাস R লিখি। তাহলে দেখো এই ফ্যাক্টরিয়াল R এবং ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 এর মধ্যে কোনটা বড়? 8টা বড়। কোন R বড়? কত বড়? 1 ইউনিট বড়। তাহলে আমাকে কি করতে হচ্ছে? বড়টাকে ভাঙতে হচ্ছে। বড়টাকে ভাঙলে কি হবে? R ইন্টু R মাইনাস 1, দেন ইট ইজ হচ্ছে R মাইনাস 1, দুটো ক্যান্সেল হয়ে যাবে। নাও থিঙ্ক অ্যাবাউট দিস টু টার্মস। এটা হচ্ছে N মাইনাস R প্লাস 1, এটা হচ্ছে N মাইনাস R। এইবার কোনটা বড়? এবার কিন্তু উপরেরটা বড়। তাহলে উপরেরটাকে ভাঙবে, উপরেরটাকে ভাঙলে হচ্ছে N মাইনাস R প্লাস 1 ইন্টু তার থেকে 1 কমাও N মাইনাস R, তার ফ্যাক্টরিয়াল দিয়ে দাও, তাহলে N মাইনাস R ক্যান্সেল। So finally what will you get here? It is N minus R plus 1 by R. That is the formula for NCR divided by NCR minus 1. Here is the result. ওকে, আমি বিশ্বাস করি যে সবাই হয়ে গেছে তোলা। মানে বিশ্লেষণে আমরা যে জিনিসটা বলতে চাই, আমরা পুরো বিশ্লেষণে যে জিনিসটা বলতে চাই দেখো, সেটা হচ্ছে NCR বাই NCR মাইনাস 1 দুটো কিন্তু মাথা কিন্তু সমান, আর পা দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু 1 ছিল। ঠিক আছে, অর্থাৎ দুটো জিনিসের মাথা যদি সমান হয়, পা দুটো ডিফারেন্স যদি 1 থাকে, তাহলে বড়টাকে, বড় কেন এটা R মাইনাস 1, বড়টাকে ছোটটাতে ডিভাইড করলে কি হয়? N মাইনাস R প্লাস 1 বাই R মাইনাস 1। ব্যাপারটাকে আমি মনে রাখার জন্য এইভাবে বলছি, দেখো NCR আর একটা হচ্ছে NCR মাইনাস 1, ওদের মাথা সমান, পা দুটোর ডিফারেন্স 1, উপরে বড়টা থাকতে হবে, উপরে বড়টা থাকতে হবে। তাহলে কি হবে? একদম মাথা মাইনাস পা, দিস একদম টপ মাইনাস একদম বটম, অর্থাৎ N মাইনাস R মাইনাস 1 হয়। ঠিক আছে, আর এখানে কি হবে? এখানে যেটাকে ধরা হয়নি এখনো, কাকে ধরা হয়নি? এই 8টাকে ধরা হয়নি, এই 8টা এখানে বসিয়ে দেবে। এখন দেখো, এটা তো একটা ফর্মুলা না, আমি কি বলছি? ফর্মুলা তো তুমি তোমার মতো করে মুখস্থ করবে, ফর্মুলা তুমি প্রুফও আছে, প্রুফ তো তোমাকে ফর্মুলা মনে রাখতে সাহায্য করে না। তা আমার উদ্দেশ্যটা বলার হচ্ছে যে তুমি কিভাবে জিনিসটাকে তুমি তোমার মধ্যে কি করবো বলবো, তোমার মধ্যে কিভাবে তুমি রাখবে, সো দ্যাট ইউ ক্যান ইউটিলাইজ দিস। ঠিক আছে, তার জন্য আমি যা বলবো সেটা দেখো কি হচ্ছে, এই জিনিসটা মাথা সমান, পা দুটোর মধ্যে ডিফারেন্স 1 এবং উপরে বড়টা থাকতে হবে, তখন ওদের ডিভিশনের রেজাল্ট ইন মোর সিম্পলিফাইড হইতে আমরা কি করে বের করতে পারি? NCR এর উপরেরটার মাথা আর নিচেরটার পা দুটো ডিফারেন্স, অর্থাৎ N মাইনাস R মাইনাস 1। তাহলে কোনটাকে টাচ করা হয়নি? 8টাকে টাচ করা হয়নি, 8টা এখানে বসে যাবে। দ্যাট ইজ দ্য ফর্মুলা। সো লেটস সি সাম অ্যাপ্লিকেশন অফ দিস ফর্মুলা। এখানে তুমি দেখো আমি লিখছি যে এখানে মনে করো তুমি লিখলাম এখানে 10C4 আর নিচে লিখলাম 10C3। হোয়াট উইল বি ইটস রেজাল্ট? তুমি দেখছো ওদের মাথার সমান, পা দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। আই রিপিট, পা দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে কি হচ্ছে? উপরে বড়টা আছে, তাহলে টপ মাইনাস বটম, অর্থাৎ 10 মাইনাস 3, আর নিচে কি হয়ে যাবে? 4। তাহলে ইট উইল গিভ ইউ 7/4। তো হিয়ার ইজ দ্য এক্সপ্লেনেশন অফ ফর্মুলা। অঙ্ক করার সময় এগুলো লাগবে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারো যে 100C আমি যদি বলি 90 ডিভাইডেড বাই 100C 91, তাহলে কি হবে? কেউ বলতে পারো? So 1/10. 9/90. এইভাবে বলবে না, প্রথমে 1/10। আরটা কি বলছো? 100 minus আরটা কি বলছো? 91 100 minus 91 by 90. by 90. It is wrong. এটা রং। এটাই হচ্ছে স্টুডেন্ট স্ট্যান্ডার্ড। যাই হোক, অনেকে তো কথা বলেই না। উপরেরটা তো এখানে ছোট আছে, তাহলে একটু চেঞ্জ হবে। আগে বললে না কেন? আগে বললে না কেন কথাগুলো? এখানে দুটো মাথা সমান ঠিকই আছে, পা দুটোর মধ্যে ডিফারেন্স 1 ঠিকই আছে, কিন্তু আমি বলেছিলাম যে উপরে বড়টা থাকতে হবে। দেখো ফর্মুলা ছিল NCR বাই NCR মাইনাস 1, নিচে ছোট উপরে বড় থাকতে হবে, তখন ফর্মুলা হয়, আদারওয়াইজ ফর্মুলা হয় না। তাহলে এটা কি করে করবে? তাহলে তুমি অ্যাকচুয়ালি উল্টোটা হিসাব করে নাও, আগে এইটার ভ্যালুটাকে বের করো।
এটা কিন্তু এটা উল্টো লিখেছি, তাহলে এইটার রেজাল্ট হচ্ছে 100 মাইনাস 90 বাই 91, টপ মাইনাস বটম উপরে হবে আর এইটা চলে যাবে নিচে, তার মানে কি হচ্ছে 10 বাই 91, সো ইটস রেজাল্ট উইল বি 91 বাই 10। তার মানে তোমাদের রেজাল্টের সঙ্গে মানে এটা কত ডিফারেন্স, এটা হচ্ছে একের অনেক বড় 9 পয়েন্ট সামথিং, তোমার হচ্ছে 0 পয়েন্ট সামথিং। তার মানে এই ধরনের জিনিসগুলো এত সহজে শিখবে না, মানে সে যাই হোক, আমি তো বললাম তুমি তোমার ইচ্ছা, তুমি তোমার মানে মানে কি বলবো, তোমার ইচ্ছা শক্তি সবকিছু মিলে, তোমার এনভায়রনমেন্টে তোমার মা বাবা বাড়ি ঘর পরিবেশ কোথায় কিভাবে আসো, হ্যাঁ সবকিছু মিলিয়ে তোমাকে তুমি হিসাবে পাও, এবং সেইটাই তোমাকে কিন্তু ওই পথে নিয়ে যায় যে তুমি যা দেখছো তোমার। আমি বললাম না যে তোমার এই যে মানে মহাভারতের একটা গল্প আছে যে এখানে বলা হয়েছিল যে এখানে অর্জুনকে কি দেখে, কেউ দেখে আকাশ, কেউ দেখে পাতা, কেউ দেখে পাখির ঠ্যাং, কেউ দেখে পাখি, কেউ দেখে পাখির চোখ। অর্থাৎ এই যে ভেরিয়েশন এগুলি কেন হয়, যার যে কোয়ালিটি, হ্যাঁ সেটা, আর কোয়ালিটি কিন্তু আমরা আস্তে আস্তে ডে বাই ডে তৈরি করি, ঠিক আছে। তোমার অবজারভেশন পাওয়ারটা এরকম হতে হবে। এখন আমি এটা বোকা দিচ্ছি না, আমি বলছি তোমাকে খুব সিরিয়াস থাকতে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। ভুলার ব্যাপারটা আছে, তুমি এখন পড়াচ্ছি এক্ষুনি পারছো না, তার মানে পরবর্তী 6 মাস পরে কি করে পারবে? সেই জন্য তোমাকে কোন মাত্রায় প্রিপারেশন করতে হবে নিশ্চয়ই বুঝে নাও। দাও। সো আমি এর বিষয়ে আর কিছু বেশি বলতে চাই না। আমার নেক্সট ফর্মুলা ওয়াজ, আমাদের নেক্সট ফর্মুলা ছিল কি এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, ঠিক আছে। তার রেজাল্ট ছিল n প্লাস 1, সেটা বলছি। এখানে দেখো দুটো মাথা সমান, পা দুটোর মধ্যে ডিফারেন্স, কিন্তু ওদের ডিভিশন না, ওদের এডিশন হচ্ছে। এখানে ওদের এডিশনের রেজাল্টটা কি হয় জানো, যেটা এই দুটোর মধ্যে যেটা ছোট তার উপরেও তুমি +1 করে দেবে, নিচেও তুমি +1 করে দেবে, তাহলে কি হবে n প্লাস 1 CR। এইভাবে এটাকে মনে রাখবে, ঠিক আছে। তাহলে ধরো আমি লিখলাম তোমাকে 10C বা 10C5 প্লাস 10C4, তুমি দেখছো দুটো মাথা দুটো সমান, পা দুটোর মধ্যে ডিফারেন্স, ছোট কোনটা এইটা, তার উপরে এক যোগ করো, নিচে এক যোগ করো, তাহলে কি হবে 11C5, দ্যাট ইজ দ্য আনসার। আদারওয়াইজ তোমাকে এগুলো হিসাব করতে গেলে অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। So here also I am giving you another example of this pattern. It was welcome 30C12 plus 30C13 plus 31C12 plus 32C12 or 14. Now 14 দাও। So let's calculate this by using the formula. তুমি প্রথমে খুঁজে নাও এখানে চারটা টার্ম আছে, প্রত্যেকটা যদি আলাদা আলাদা ক্যালকুলেশন করো মিনিমাম 10 মিনিট সময় লাগবে, ক্যালকুলেটরের হেল্প তো লাগবে। এখানে তোমাকে একটা করলে হবে। লেটস সিম্পলিফাই দেন। প্রথমে তুমি খোঁজো কাদের মাথা সমান আছে, এই দুটো দেখো মাথা সমান আছে, ঠিক আছে। তাহলে এই দুটোকে কম্বাইন করব, এই দুটো মাথা সমান, পা দুটোর মধ্যে ডিফারেন্স দেখো এক, এটা 12 এটা 13, এক ডিফারেন্স। তাহলে ছোট যে তার সাথে উপরে এবং নিচে এক যোগ করে দাও, তাহলে এই দুটো মিলিয়ে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে 31C13, আর তোমার জন্য 31C12 প্লাস 32C14 অ্যাজ ইউজুয়াল রয়েছে। এখন এই দুটোর মধ্যে তুমি দেখো তাদের মাথা সমান, পা দুটোর মধ্যে ডিফারেন্স এক, তাহলে ছোটকে এইটা ছোট, তার উপরে এক যোগ করবে, নিচেও যোগ করবে, তাহলে কি হবে 32C13, আর তোমার জন্য ওয়েট করছে 32C14। এখন আবার ওদের মাথা মিলে গেছে, তাহলে এই দুটো মিলে কি হবে, ওদের মাথা সমান, পা দুটোর ডিফারেন্স এক, ছোট কোনটা এইটা, তার উপর এক যোগ, নিচে এক যোগ, 33C14। খুব তাড়াতাড়ি বললাম, বুঝতে পারছো কিনা বলো? এখান পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা কারো বলো? নো স্যার। সামনাসামনি পড়লে হতো। তোমাদেরকে অনেককেই বলেছি যে মানে কারো যদি কোনো সমস্যা থাকে, ইউ মে কাম টু মাই হাউস, বাট নো ওয়ান ইজ রেসপন্ডিং ইন দিস ওয়ে। 1 number 1, if n(n-4) is equal to 70, find n. Question number 2, if 2nC4 is to nC3 is equal to 35:2, find n. Question number 3, if nC5 is equal to nC9, find n. Question number 4, if NPR is equal to 120 into NCR, find R. ঝটপট করবে।
NC n minus 4 এটাকে ভাঙতে অসুবিধা হয়, ঠিক আছে না? তাহলে NC n minus 4 কে আমরা কি লিখতে পারি? NC4 কমপ্লিমেন্ট ল। n is equal to 8. কমপ্লিমেন্ট ল তুই আগে করেছিলি ক্লাসে, কারণ তুই জানিস। NC4 কে তো আমরা একবারই ভাঙতে পারি। n থেকে শুরু করে 4টা ফ্যাক্টর, n minus 1, n minus 2, n minus 3 by factorial 4 is equal to 70। তার মানে n minus 1, n minus 2, n minus 3 is equal to 70 into factorial 4 হচ্ছে 24। তুমি দেখো তার বাঁ দিকটা দেখো, 4টা কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট আছে বাঁ দিক। এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, all of them are consecutive. So in such cases we will try to express this as a product of 4 consecutive integers. Otherwise তুমি সলভ করতে পারো, তুমি তোমার মতো করে কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট দিয়ে তুমি সলভ করতে পারো। But here I am giving you showing you some techniques, how to get rid from the typical situation. তো সেই জন্য আমি বলছি আমরা 17 to 24 কে will try to express it as a product of 4 consecutive integer, as its left side is a product of 4 consecutive integer. এই ধরনের প্রবলেম আমরা আগেও করেছিলাম। তাহলে এই যে 70 into 24 সেটাকে তুমি লিখতে পারো, 70 হচ্ছে 7 into 10 আর 24 হচ্ছে 6 into 4। এখন হচ্ছে না কিন্তু 4টা কনজিকিউটিভ। তাহলে একটা কাজ করো, এখান থেকে 2টা বের করে নাও, তাহলে 7 into 5 একটা 2 বেরিয়ে গেছে, into 6 into 8। Now you see it becomes 5 6 7 8। Yes, you can write it 8 7 8 7 8 7 8 7 6 5 হয়ে গেল। তাহলে বাঁ দিকটা হচ্ছে 4টা কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট, ডান দিকটা হচ্ছে 4টা কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট। সো দিস টু আর ইকুয়াল, সো ইট মিন্স বাই কম্পেয়ারিং देम উই উইল গেট n is equal to 8, কারণ তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে n, তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 8। তাহলে n is equal to কি হবে? 8। অলরেডি সবটা যদি বলে দিয়েছিল আনসারটাতে। So here is the problem. After that we will go for our next. In our next problem তুমি দেখতে পাচ্ছ এখানে কি আছে? It is 2nc4 is to nc3 is equal to 35 is to 2। 2nc4 হচ্ছে factorial 2n, বা 2nc4 কে আমরা একবারই ভাঙতে পারি। 2nc4 মানে এখানে 4টা ফ্যাক্টর লিখতে হবে, তুমি বুঝে নাও। একটা হচ্ছে 2n, 2n minus 1, 2n minus 2, 4টা ফ্যাক্টর লিখতে হবে। 2n minus 3, 4টা ফ্যাক্টর হলো কি 1 2 3 4। ইয়েস, তার নিচে তাহলে কি চলে আসবে? ফ্যাক্টোরিয়াল 4। হাতের লেখা না বুঝলে বলবে। nc3 হচ্ছে n থেকে 3টা ফ্যাক্টর, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 35/2। ফ্রম হিয়ার ইউ আর গোইং টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এত। প্রথমে দেখো n ক্যান্সেল হচ্ছে, এবার এখানে যা আছে তা আবার লিখছি। 2 into 2 রয়ে গেল 2, 2n minus 1, এখান থেকে একটা 2 কমন নেওয়া যেতে পারে, n minus 1। এটা হচ্ছে 2n minus 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে 24, আর এখানে হচ্ছে n minus 1 into n minus 2, আর এটা হচ্ছে 6, ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে 6 is equal to 35/2। Now look at here, 2 2 হচ্ছে 4, 4 6 are 24, 24 24 cancel, n minus 1 cancel। It means we are left with 2n minus 1, 2n minus 3 divided by n minus 2 is equal to 35/2। So now yes, you can solve it in your own way। তুমি তো এটা তোমার নিজের মতো করে সলভ করে নেবে, তুমি পারবে, এটা সলভ করে নিতে পারবে। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে, you solve it in your own way। আমি তারপর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে 2n minus 1। এখন এটা বুঝে নাও, এই জিনিসটাকে আমরা লিখতে পারছি এখানে 2n minus 1 into 2n minus 3, দুটো নম্বরের প্রোডাক্ট, বাই n minus 2। ঠিক তেমনি 35 কে আমরা লিখতে পারি 7 into 5/2। এখনো কিন্তু ফরম্যাটে আসেনি। এখন দেখো 2n minus 1, 2n minus 3 by n minus 2 কে তুমি কি লিখতে পারছো? দেখো 7 কে লিখতে পারছো 2 into 2n minus 1 ফর্মে লিখতে চাইছো 2n minus 1, এটাকে লিখতে পারছো 2 into 4 minus 3, আর নিচে তুমি লিখছো তুমি 4 minus 2। সো দেখো in all cases if you compare you will get n is equal to 4। কেউ বুঝতেই পারো না, বুঝতে পারো না, বুঝতে জিজ্ঞেস করবে। আর সবচেয়ে বড় কথা হলো বুঝো আর না বুঝো, যদি মনে করো এইভাবে তোমার হয় না, ইউ ক্যান সলভ ইট ইন ইওর ওন ওয়ে। তার জন্য কেউ মানে দ্বারস্থ যাতে না হতে হয়, অর্থাৎ তুমি তোমার মতো করো, নো প্রবলেম। Next
So in our next problem, you see NC5 is equal to NC9. তোমাকে বলা হচ্ছে find n. প্রথমেই দেখো তুমি NC5 আর NC9 এই দুটো জিনিস এক হওয়ার মানে কি? NC5 is equal to NC9. What does it indicate? It indicates that মাথা মাথা সমান, পা দুটো the difference 1 পয়েন্ট কিছু নেই। তার মানে এই দুটো ইকুয়াল বলেছে, তার মানে নিশ্চয়ই এখানে দুটো ঘটনা হতে পারে, either 5 is equal to 9 or 5 plus 9 is equal to n. কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমরা এখানে? আমরা এখানে ওই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি যে NCP is equal to NCQ implies P is equal to Q or P plus Q is equal to n. আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ either 5 is equal to 9 হবে অথবা 5 plus 9, মাথা পা দুটো সমান হবে অথবা পা দুটোর যোগফল মাথা হবে। বাট আমরা সবাই জানি যে 5 is not equal to 9, therefore 14 is equal to n হবে, therefore n will be equal to 14, hence it is the answer. নিশ্চয় হয়ে গেছে? So let's see our next problem. আমার কাছে এখন যে প্রবলেম আছে সেখানে বলা হয়েছিল যে ইফ এইটা না, তাহলে NPR মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n পেয়ার, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। What is NCR? NCR হচ্ছে factorial n divided by factorial n minus r into factorial r. তাহলে তুমি দেখতে পাচ্ছ দুদিক থেকেই তোমার অনায়াসে তোমার অনায়াসে n ক্যান্সেল, n minus r ক্যান্সেল, তার মানে এদিকে পড়ে রইল 1, এখানে পড়ে রইল 120 by factorial r. That means factorial r is equal to 120, এখান থেকে r বের করতে হবে। You can write 120 as factorial 5, কারণ তোমরা জানো factorial 5 is equal to কি হয়? 120. So therefore r is equal to 5. Final answer. So let's move for the notes. এখানে দেখো তোমাকে যে ইনফরমেশন দিয়ে দিয়েছে ওরা হচ্ছে NCR is to NCR plus 1 is to NCR plus 2 1 is to 2 is to 3, ওরা তিনটে রেশিও দিয়েছে। এখান থেকে আমরা লিখতে পারি যে একটা হচ্ছে NCR plus 1 by NCR is equal to 2 by 1, উল্টো দিকে NCR plus 2 by NCR plus 1 is equal to 3 by 2. এইরকম ভাবনাগুলির পেছনে একটা কারণ আছে, কারণ আমাদের কাছে যে স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল সেটা ছিল NCR by NC R minus 1 is equal to n minus R minus 1 by R হয়, ফর্মুলা ছিল এটা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমরা এরকম করছি। এখানে দেখো ওদের মাথা দুটো, এখানে তিনটে রেশিও না, this is to this is to this is equal to this is to this is this, আমরা এইটা is to এটা লিখতে পারি 1 is to 3, এইটা is to এটা লিখতে পারি 2 is to 3, আমরা এইটা is to এটা লিখতে পারি 1, আমরা যা কিছু তার উপরে রাখতে পারি। এখন এই যে এই কাজটা করার জন্য প্রথমে আমরা যেখানে এসে দেখো আমরা দিস বাই দিস করেছি, উপরে বড়টা নিচে ছোটটা, কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল মাথা মাথা সমান পা দুটোর ডিফারেন্স কিন্তু উপরে বড় থাকতে হবে। এখানে তো মাথা মাথা সমান পা দুটোর ডিফারেন্স কিন্তু উপরে বড়ই আছে, এখানেও মাথা মাথা সমান পা দুটোর ডিফারেন্স উপরে বড় আছে। কি হয় ফর্মুলাটা? একদম মাথা মাইনাস গোড়া, অর্থাৎ n মাইনাস r, আর নিচে কি হয় যেটা ফ্রি পড়ে আছে r প্লাস 1, দ্যাট ইজ 2। তার মানে এখান থেকে লিখছো তুমি n minus r is equal to 2r plus 2, অর্থাৎ n minus 3r is equal to 2, নাম্বার 1 ইকুয়েশন। আর এখান থেকে দেখো মাথা মাথা সমান পা দুটোর ডিফারেন্স, তাহলে একদম মাথা মাইনাস গোড়া, অর্থাৎ n minus r minus 1 ডিভাইডেড বাই r plus 2 is equal to 3 by 2। এখান থেকে সিম্পলিফাই করলে 2n minus 2r minus 2 is equal to 3r plus 6
অর্থাৎ 2n minus 5r is equal to 8. This is number 2. তোমাকে বলা হয়েছে n এবং r এর ভ্যালু বের করতে। As you got two different equation by using n and r, you can easily solve this. So solve 1 So r and equals to 2. at your আর এগুলো টু বলে দিয়েছে, ঠিক আছে, সলভ করে আর টু হয় টু হবে। So r equals to 4 বলেছে। 4 নাকি না? হ্যাঁ, n equals to 14. I think যতটুকু পর্যন্ত হয়ে গেছে। So after that I'll go for our next, that is little bit typical problem. So let's move with it. Get ready. First of all, you see in this question you are given some information. You are giving some information, on the basis of that it is required to find out the value of some expression. Now what is this? You are given that m is equal to nc2. It is the value of m. What does it indicate? It indicates that m is equal to nc2. nc2 কি করে করে আমরা জানি, n থেকে শুরু করে দুটো ফ্যাক্টর লিখবে, হটস্পট যাতে না লাগে, n minus 1 by factorial 2, অর্থাৎ m is equal to n into n minus 1 by 2. It's our given condition. We'll use it in my suitable places. Now what is required to prove? It is required to prove that mc2 is equal to n plus 1 c4. So let's start with the LHS. mc2, that is your m into m minus 1 by 2. এটা is equal to যা প্রুভ করতে হবে তা কিন্তু আবার in terms of n আছে। It is in terms of n. তার মানে in this case you will have to eliminate the value of m for Manipur, by in terms of n and for Nagaland. So here you got the opportunity to use the value of m so that it can easily converted in terms of n. So for this আমরা কি করলাম, m এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, নিচে 2 আছে। What is the value of m? এটা হচ্ছে n into n minus 1 by 2, এটা হচ্ছে n into n minus 1 by 2 minus 1, isn't it? So উপরে কি পাচ্ছ দেখো, এখানে হচ্ছে n into n minus 1 by 2 into এখানে হচ্ছে 2 LCM, তাহলে n square minus n minus 2 by 2, 2 মিলে কি হয়ে যাচ্ছে 2 মিলে নিচে হয়ে যাচ্ছে 8, আর উপরে কি চলে আসছে n minus 1, আর এই জিনিসটাকে n square একে যদি ফ্যাক্টরাইজ করো তাহলে হবে n minus 2 into n plus 1। ঠিক আছে, একটু ভেবে নাও তোমাকে কি প্রুফ করতে বলা হয়েছে। তোমাকে প্রুফ করতে বলা হয়েছে 3 into n plus 1 c4, অর্থাৎ তুমি এটাকে প্রুফ করতে বলা হবে। তার মানে তুমি প্রুফ করতে চাও 3 into, বাই দ্য ওয়ে n plus 1 c4 মানে কি? n plus 1 c4 মানে n plus 1 থেকে চারটা ফ্যাক্টর, n plus 1, then n minus 1, then n minus 2 by factorial 4, এটা তুমি বের করবে। n plus 1 n minus 1 by factorial 4 বের করতে চাইছো। এখন এখান থেকে তুমি মোটামুটি দেখুন একটা কাছে চলে এসেছো, n plus 1 সবগুলো এখানে আছে, তো তুমি তাকে এইভাবে লিখতে চাও। সো হোয়াট ক্যান ইউ ডু হিয়ার? সবচেয়ে বড়টা আগে লেখো n plus 1, তারপরে তার ছোট, তার ছোট, তারও ছোট, বাই 8 না লিখে তুমি ফ্যাক্টরিয়াল 4 লিখতে চাও। ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 24, তাহলে 24 তো ছিল না, তাহলে সামনে একটা 3 লাগিয়ে দাও। ওকে, এই লাইনের পরে তুমি এই লাইন লিখতে পারো, 24 কে ফ্যাক্টরিয়াল 4 লিখে দাও, তারপর এটা লিখে দাও, and you will get the answer. And দেখো এটা হয়ে গেছে।
তোমাদের সবকিছু হয়ে গেলে আমাকে বলবে, আই উইল গো ফর নেক্সট। দিস ইজ দ্য কোশ্চেন, এটা তোমাকে লিখে রেডি হতে হবে। Is how many straight lines and triangles can be constructed by joining 10 non-collinear points? You know what is non-collinear points and collinear points? 10 non-collinear point আমি প্রথমে বোঝাচ্ছি না। প্রথমে ধরো আমি এখানে 4টা পয়েন্ট নিলাম, 4টা পয়েন্ট নিলাম, নিয়ে বললাম আচ্ছা এই প্রত্যেকটা পয়েন্ট তুমি দেখো, এখানে এবিসিডি 5টা পয়েন্ট নিয়েছি, যদিও মুখে বলেছিল 4টা। এই 4টা পয়েন্টকে জয়েন করে তুমি কতটা স্ট্রেট লাইন পেতে পারো। ঠিক আছে, তো জানো তুমি স্ট্রেট লাইন পাওয়ার জন্য তুমি এ আর বি কে যদি জয়েন করো আর বি আর এ কে যদি জয়েন করো তাহলে তো সেম লাইনই পাচ্ছ। তার মানে এ বি এবং বি এ তো হবে না, তার মানে এটা পারমুটেশন না। ঠিক আছে, এটা কম্বিনেশনের প্রবলেম, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কটা স্ট্রেট লাইন পাবে, কম্বিনেশন বুঝে গেলাম। এখন তুমি স্ট্রেট লাইন পাচ্ছ তো, এটা একটা লাইন, 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 এটা একটা, এরকম করে খুঁজছো। আর হবে কি, ওকে, আর হবে কি, যখন এই প্রশ্নটা করবো তখন তুমি কি খুঁজছো, যে এমন কি কোনো দুটো পয়েন্ট রয়ে গেছে যারা কানেক্টেড হয়নি। ইউসি দেখো এই দুটো কানেক্টেড হয়নি। এবার যদি আর কি হবে, তুমি কি খুঁজবে, সেম কাজটি করবে। তুমি কি করবে, এমন দুটো পয়েন্ট খুঁজে বের করছো দোজ আর নট কানেক্টেড। দ্যাট মিন্স স্ট্রেট লাইন মানেই হচ্ছে দুটো পয়েন্টের কানেকশন, ইজন্ট ইট? তাহলে আমরা বলবো আনসার নাম্বার অফ স্ট্রেট লাইনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ওয়েজ অফ selection of 2 points out of 10 points। মানে মোদ্দা কথা 10টা পয়েন্ট থেকে যত রকম ভাবে আমরা দুটো পয়েন্ট সিলেক্ট করতে পারি ঠিক ততটাই কিন্তু স্ট্রেট লাইন হবে। সো ইন হাউ মেনি ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান ইন 10 সিটি ওয়েজ। 10 সিটি মানে হচ্ছে 10 × 9/2 ইজ ইকুয়াল টু 45। ইউ সি, দেখো কত, যদি তোমাদের ফর্মুলাগুলো ল গুলো জানা থাকে তাহলে তুমি কত ফাস্ট সুপার ফাস্ট তুমি করতে পারো। You see. Done. ঠিক আছে, Yeah, done. ওকে ফাইন। নাও কোশ্চেন নাম্বার 2, যেটা আনসার তার সেকেন্ড পার্ট, ওটা ট্রায়াঙ্গেল হয়। এখানে বলবো আমরা তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, তখন লাইনস বলবো না, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইজ ইকুয়াল টু নাম্বার। কারণ ট্রায়াঙ্গেল বানানোর জন্য তোমার 3টা পয়েন্ট থাকলে তুমি কি করো, এই দেখো এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা ট্রায়াঙ্গেল, এইটাও তো একটা ট্রায়াঙ্গেল। তারপর ভাবছো আর ট্রায়াঙ্গেল হবে কি, তুমি কি খুঁজো, তুমি 3টা পয়েন্ট খুঁজো, দোজ আর নট কানেক্টেড, দিস নট কানেক্টেড। সো আফটার কানেক্টেড ইউ উইল গেট অ্যানাদার ট্রায়াঙ্গেল। তারপর ট্রায়াঙ্গেল বানানো মানে হচ্ছে কি, সে 10টা পয়েন্ট থেকে 3টা পয়েন্ট খুঁজে বের করা। তারপর নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন অফ 3 points out of 10 points, that is your 10C3, that is your 10 × 9 × 8 by factorial 3, অর্থাৎ 10 × 72 by 6, 120। স্যার ডান। ওকে ফাইন, ডান হলো। আজকে আর করানো যাবে না, কারণ আমি দেখেছি আর 1 মিনিট টাইম আছে। তো আমরা এইটুকু পর্যন্ত করাচ্ছি, তোমরা এইটুকু পর্যন্ত জিনিসগুলো দেখে রাখবে আর তোমরা ওয়ার্কআউট গুলি দেখবে। আই রিপিট, আমি যেগুলি বলি, দেখো আমি বেশি পাবো হোমওয়ার্ক দিই না, আগরতলা শহরে কেউ এত কম হোমওয়ার্কও দেয় না, ঠিক আছে? কিন্তু তুমি আমাদের স্পিডটা দেখবে, আমরা কতটুকু করিয়েছি বা কতগুলো করে করাই একটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? সেটা তুমি দেখে তুমি কিন্তু মূল্যায়ন করবে। আর ফাঁকি দেবে কি দেবে না আমি বলি, আমি বেশি পরিশ্রম যদি করো তাহলে তুমি ফল পাবে। আর পরিশ্রম বলতে মাটি কাটাও পরিশ্রম, তুমি তো এরকম পরিশ্রম করছো না, তোমার সময় দিতে হবে। আর এগুলো কিন্তু নেশা, তুমি যত এগুলো লেগে থাকবে ভালোই লাগবে, খারাপ লাগে না কিন্তু। তো যাই হোক, ছাড়ো সেই কথা। তোমরা এনসিইআরটি টেক্সট বইয়ের যে সলভ প্রবলেম আছে কম্বিনেশনের সব দেখে নেবে, বোঝো না বোঝো দেখবে, তোমরা সময় লাগে। একবার দেখে মানে গল্পের বই পথের পাঁচালীর মতো করবে না, সব পরে পরে দেখে নেবে। আর সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আর যা ফর্মুলা পড়িয়েছি সমস্ত জিনিস তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে? সো দ্যাট নেক্সট ক্লাসে কিন্তু আমাদের অঙ্ক একদম শুরু হয়ে যাবে। সেখানে কিন্তু আর বুঝি না পারি না, অনেকে আবার রেখেছে কদিন, মানে উল্টো পাল্টো প্রশ্ন করো, এরকম প্রশ্ন করবে না। টেকনিক উল্টো পাল্টো মানে যেগুলো পড়ানো হয়ে গেছে একবার, সেই বেসিক কোশ্চেন তোমরা জিজ্ঞেস করো, ঠিক আছে? আমরা রাখছি, দেখা হবে আমাদের